শুভ সন্ধ্যা। আজকের লাইভে স্বাগত জানাই। প্রায় এক সপ্তাহ, এরকমই হবে, পরে লাইভে এসেছি। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন আমাদের বাজেট থেকে শুরু করে আন্তর্জাতিক এবং আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, সেই বিষয়ে আলোচনা এবং বিশ্লেষণ রাখব। কোনো রকম আগাম পোস্ট দিয়ে আমি লাইভে আসিনি। ইদানিং আমি আগাম পোস্ট দিয়ে লাইভে আসি না। ভিডিওটি টাইম লাইনে থাকবে, 30 দিন পর্যন্ত রাখছে ওরা। এছাড়াও ইউটিউবে দিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি টিকে আছে। সুতরাং যারা আগ্রহী তারা নিশ্চয়ই শুনতে পারবেন। তো এই লাইভে আমি বইমেলার উপরে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখব, কারণ বইমেলার শেষ হওয়ার পরে বইমেলাকে সামনে রেখে আমি কোনো লাইভ করিনি বা পর্যবেক্ষণ রাখিনি। পাশাপাশি বেশ কিছু সহযোদ্ধার প্রশ্ন, স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন, সে বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করব। এবং এছাড়াও বাজেটে যে এইচপিভি ভ্যাকসিনকে, সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনকে বিনামূল্যে দেওয়া হলো, এরপরে কি হতে পারে, সহযোদ্ধা পাঠক যারা এড়াতে চাইছেন এই ব্যাপারটাকে, যারা নিতে চাইছেন না, তাদেরকে কি করতে হবে, করে রাখা উচিত বলে আমি মনে করি, সেই বিষয়ে আলোচনা। এবং আগামীতে যা ঘটছে সেটা আমি প্রতি ভিডিওতেই বলি। তো প্রতিদিন আমরা একটু একটু করে কয়েকটা করে স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি। যেগুলো আগে বলা হয়েছে বছর দিনেক আগে, সেগুলো এখন এক এক করে, বা বছর দুয়েক আগে, সেগুলো এখন এক এক করে ঘটে চলেছে। যেমন শিক্ষকদের হাজিরার ক্ষেত্রেও বায়োমেট্রিক চালু করা, যেটা একটা টার্গেট দেওয়া হয়েছে। প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সর্বক্ষেত্রেই বায়োমেট্রিকের মাধ্যমে পাঞ্চ করা, যাকে বলা হয়, উপস্থিতি জানান দেওয়া, অ্যাটেন্ডেন্স গ্রহণ করা। এটি অবশ্যই আধুনিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অনেকে দেখতেই পারেন। কিন্তু পাশাপাশি আমার যা কাজ, এটিকে কর্তৃপক্ষ শাসক শ্রেণী কি কাজে লাগাতে পারে, শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ছাড়াও আর কি কাজে লাগাতে পারে, সে ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখবো আজকে। তো প্রথমে আসছি বইমেলা। প্রথমেই বলি, বইমেলায় যারা এসেছেন, দেখা করেছেন, বই সংগ্রহ করেছেন, সবাই করেননি, কিন্তু এসেছেন, দেখা করেছেন, বই সংগ্রহ করেছেন, সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা। তবে আমার ব্যক্তিগত ক্ষেত্রে কৃতজ্ঞতা নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা যেন পরস্পরের ভূমিকাকে, অবদানকে অস্বীকার না করে কৃতজ্ঞ থাকি, সেই বিষয়টিকেই তুলে ধরা। কারণ এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার কারো কাছে কোনো কৃতজ্ঞতা নেই। কারণ একটা সময় আমিও লেখক, আমি তো লেখক এই করোনাকালে লেখালেখি শুরু করিনি, তাই তো। তো সেক্ষেত্রে যখন আমি বিগ হাউসের কথাও উঠেছে, অনেক পাঠক তুলেছেন, অনেক নয়, কেউ, তখন কি জনসংযোগের উপর এত জোর দিতাম আমি? প্রতিদিন কি বইমেলায় যেতাম? মোটেই যেতাম না। যখন অন্য বড় বড় স্টলে আমাকে দেখা যেত, সে সময় কি প্রতিদিন আমি স্টলে গিয়ে এরকম সময় আপনাদের জন্য বসে থাকতাম? না, থাকতাম না। এটা জনসংযোগ। কেন জনসংযোগ? ওই যে আগামী আপনাদের পরস্পরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, একে অপরকে চেনানো, নাম্বার আদান প্রদান করা। আমি থাকলে তো সুবিধে হয় না, কারণ আমি তো এখানে সেতু। তো যাই হোক,
তো তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষাও আমার নেই, কারণ তারা নিশ্চয়ই জানেন বা কেউ কেউ হয়তো জানেন না, তাদের এই বই সংগ্রহ করা, বই পড়া, সবাই তো একসাথে পড়তে বসবেন না, বইগুলো আগামীর জন্য অনেকেই সংগ্রহ করছেন। আমাকে তারা বলে যান যে বইগুলো তো রেখে দিতে হবে স্যার, তারা তাই মনে করেন। তো এটা অবশ্যই, আমি তো থাকবো না চিরকাল, না, আমার ফেসবুক থাকবে না, লাইভ থাকবে না, ইউটিউব থাকবে না, কিন্তু বইগুলো থেকে যাবে, তাই না? পাশাপাশি আমি বারবার করে এটা আপনাদের বলি যে একটা বই মানে শুধু লেখক নয়, লেখকের কিছু শতাংশ রয়্যালটি ছাড়াও একটা বইয়ের পেছনে কিন্তু অনেকগুলো পরিবার থাকে, জীবন থাকে, বাঁধাই করে যে মানুষটি স্বাক্ষর বিন্যাস করে, যে প্রচ্ছদ করে, যে দোকানটি বিক্রি করে, তাই তো? এরা কিন্তু সবাই কেউ বিলিয়নেয়ার নয়, ট্রিলিয়নেয়ার নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই একটা বইয়ের পেছনে কিন্তু শুধু লেখক থাকেন না, তাঁরাও থাকেন। এবার তাঁদেরকে সর্বনাশ করে করার জন্য কিন্তু উদ্যোগ শুরু হয়েছে কলকাতা বই মেলায়, যেটা আমি বলেছিলাম, পোস্ট দিয়েছিলাম যে আমি বলবো। তো আজকের এই লাইভে আমি সেই বিষয়টিতেই আলোকপাত করতে চলেছি। তো তার আগে আরেকটি বিষয় বলে নিই, সেটা কি, কারণ ভুলে যাব, এত এত বিষয়, এত এত পয়েন্ট, আমি তো কোনো নোট রেখে নিয়ে সামনে নিয়ে কোনো লাইভ ভিডিও করি না এখন, অন্তত দীর্ঘদিন হলো বন্ধ করে দিয়েছি। তো তো একজন বললেন, সে আমাকে ভালোবাসে, মানে তার মানে শুভাকাঙ্ক্ষা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই যে সবাই তো সব কিছু রিলেট করতে পারে না, জানে না, জানিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়। বললি যে স্যার আপনি এত ছোট স্টলে কেন বসেন, মানে থাকেন কেন? একটা বড় বেশ মানে বেশ আরও বড় সড়ো জায়গা হবে, একটু নামি দামি হবে, এই রকম জায়গায় হলে তো আরও ভালো হয়, তাই না? তো তখন আমি তাকে দেখিয়ে বললাম যে যেখানে আমি আগে থাকতাম আমাকে পাওয়া যেত সেই বিশেষ প্রকাশনা সংস্থাটির, সেটিও বইয়ের মাঠে ছিলই, বই মেলার মাঠে থাকবেই। তো বললো এটাতে, হ্যাঁ আমি আগে এখানেই বসতাম। তো তাকে দেখানোর পরে, মানে তখন একটু ফাঁকা ছিলাম আমি, বললাম না, অনেকেই তো বেশ প্রিয় সহযোদ্ধা থাকেন, সবাই মাঠে নেমে কাজ করেন এমন সহযোদ্ধা নন। বইপত্রের ক্ষেত্রে, অনলাইনে ভাবনা ছড়ানোর ক্ষেত্রে, এরকমও তো সবাইকে নিয়েই আমাকে চলতে হয়, কারণ প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকমের অবদান আছে। তো যাই হোক, তখন তাকে বুঝিয়ে দিলাম যে আমি নিজে বলবো সবাইকে এই ছোট দোকান থেকে কেনাকাটা করুন, ছোট দোকান থেকে কেনাকাটা করুন, কর্পোরেট বা বড় বড় যারা তেলা মাথায় তেল আর কি দেবেন না, কারণ ছোট ব্যবসাকে বাঁচাতে হবে আমাদের, স্বনির্ভর। তাতে করে হয়তো 2 পয়সা আপনার ক্ষতি হয়, অনেক ক্ষেত্রেই হতে পারে, অন্তত আগামীর কথা ভেবে, সন্তান সন্ততির জীবিকাটা যাতে সুরক্ষিত থাকে সে কথা ভেবে ছোট মাঝারি দোকান থেকে কেনাকাটা করুন। আমি বলি তো, এ বিষয়ে ভিডিও আছে, সেটা শুনলে বুঝতে পারবেন, কারণ এখানে ওই এতটা বলা যাবে না। তো সেক্ষেত্রে আমি কেন বড় বড় দোকান, মানে দোকানে বসে থাকবো, মানে বড় বড় কর্পোরেট তথাকথিত বড় বড় ব্র্যান্ডেড প্রকাশনা হাউসে কেন বসে থাকবো? আমি নিজে একটা কথা বলবো আর আমি তার উল্টো কাজটা করব কেন? সেটা কি আমার পক্ষে স্ববিরোধিতা হবে না, ভণ্ডামি হবে না? এটা গেল আরেকটা দিক। আরেকটা তথ্য আপনাদের জানাই, যেটা আপনাদের কাছে অজানা, তারপরে আমি আজকের বইমেলার প্রসঙ্গে আসব। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, আবার ভুলে যাব। স্ট্যাচু কিন্তু আবার কলেজ স্ট্রিটে পৌঁছে গেছে, আমি পোস্টও দিয়েছি। কলেজ স্ট্রিটে যে অন্যান্য বইগুলো যেখানে পাওয়া যায়, অ্যালাইড বুকস কফি হাউসের নিচে কলেজ স্ট্রিটে, সেখানেই স্ট্যাচু পাবেন, যা এখনও মানে কপি রয়েছে।
সেখানে কিন্তু পৌঁছে গেছে, আজ থেকেই পাওয়ার কথা যতদূর আমি জানি আর কি। তো যারা কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করতে পারেননি বা মেলায় আসতে পারেননি বা বিভিন্ন কারণে মেলায় এসেও সংগ্রহ করেননি, তারা অথচ ইচ্ছে আছে তারা বই পড়বেন, ভাবনা ছড়িয়ে দেবেন, তো আমার সঙ্গে বা লেখকের সঙ্গে লেখালেখির সঙ্গে ভাবনার ক্ষেত্রে তার অবদান রাখবেন, তাদের ক্ষেত্রে তাদের জন্য আহ্বান রাখছি, আপনারা কলেজ স্ট্রিট থেকে বইটি সংগ্রহ করতে পারেন। এবারে যে প্রসঙ্গে ছিলাম, তো কি আমার যে বইগুলো সাম্প্রতিক বই দ্বিতীয় খণ্ড থেকে শুরু করে যে বইগুলো করে প্রথম খণ্ড থেকে এই জার্নিটা শুরু হয়েছে, সেই প্রকাশককে তার বয়স অত্যন্ত কম। তো সেই ছেলেটি কিন্তু আনভ্যাকসিনেটেড। হ্যাঁ, আমি এই কারণেই তার কাছে যে বই করছি এখনো, তার একটা অন্যতম কারণ কিন্তু এটা, কারণ আমাকে তো তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো আমি ভালোভাবে যেহেতু সে লিটল ম্যাগেই বসে, তো আমি সেখানে বসতে পারি না, কারণ এত এত মানুষ আসে, সেখানে জটলা হয়ে যাবে, অন্যান্য টেবিলের লোকজন খেপে টেপে যাবে। একবার এরকম হয়েছিল। তো কারণ জায়গা থাকে না লিটল ম্যাগে, আপনারা তো জানেন লিটল ম্যাগের কি পরিস্থিতি। এই কারণেই বইগুলো স্টলে রাখতে হয়, যাতে করে আপনারা একটু জায়গা পান, একটু ছবি তোলা যায়, একটু গল্প করা যায়। লিটল ম্যাগের টেবিলের সামনে কোনো জায়গা থাকে না, শুধু কোনো মতে একটা মানুষ যাতায়াত করতে পারে রো ধরে, তো সেখানে বসবেন কোথায়, তাই না? তাই সেখানে বই রাখি না। তবে আমার ইচ্ছে আছে যে রাসপুটিন প্রকাশের সময় এই প্রকাশক বলুন বা অন্যান্য যারা রয়েছেন এই কাজের সঙ্গে, তাদের সঙ্গে আলাদা করে আমি হল ঘরে একটি অনুষ্ঠান করার ইচ্ছে আছে। আশা করি সেটা পাঠকদের অংশগ্রহণের মাধ্যমেই সম্পন্ন হবে। পাঠক সহযোদ্ধা সবাইকেই যথাসময়ে জানাবো, তখন পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারবেন আপনারা। তো যাই হোক, তো এই ছেলেটি সে কিন্তু যথেষ্ট প্যানিকড ছিল প্রথম দিকে, এবং তার পোস্টে কমিউনিটি ট্রান্সমিশনের ব্যাপারগুলো ছিল। আমি তো পড়ে হতবাক, কারণ আমি তখন লেখালেখি শুরু করেছি, তো যে কোনো কারণে সঙ্গে সঙ্গে তো সবাই বুঝতে পারে না। তো কালক্রমে সে অবশ্য বুঝতে পেরেছে, এবং আমার লেখালেখি পড়া বা অন্যান্য রিসার্চগুলো করার পরে সে কিন্তু করোনামৃত নেয়নি, এবং তার পরিবারকেও করোনামৃত থেকে বাঁচিয়েছে, অব্যাহতি দিয়েছে, মানে তার মতে সে বাঁচিয়েছে। তো তাহলে এটা একটা অবশ্যই পলিসি বা নীতিবোধের দিক থেকে ঠিক আছে। আমি তো চেষ্টা করব এটাই, না এটাই তো আমার লক্ষ্য হওয়া উচিত, তাই না? এটা গেল প্রকাশকের কথা, সুজন পাবলিকেশন যে ছেলেটি দেখে। এবারে আসছি আরেকটি স্টল। হ্যাঁ, তো স্টলের ক্ষেত্রেও কিন্তু আমার নীতি আমি অক্ষুণ্ণ রাখতে পেরেছি। এই স্টলের মালিক, যে স্টলে আমি বসি, কফি হাউসের চারপাশে যে উদ্যোক্তা, মানে যিনি স্টলটাকে পুরোটা উনি দেখেন, সবসময় প্রকাশ্যে থাকেন না, কখনো কখনো থাকেন, কখনো অন্তরালেই থাকেন, সেই মানুষটি কেউ কেউ চেনেন। তিনি কিন্তু মাস্ক কখনো পরেননি, এবং আমি সেই সময়ে যখন ওইসব বিধি চলছিল, ওর সঙ্গে দু এক জায়গায় বাসে ভ্রমণ করেছিলাম প্রয়োজনে আর কি। তো সেখানে তিনি অনেকে কেউ বললেও, আমি তো ছিলাম, বললেও তার পাল্টা উত্তর দেওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু উনি কিন্তু একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না, এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু তার বয়স কিন্তু 70-এর ঊর্ধ্বে বয়স, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি মাস্ক পরেন না, তাই তো। তো তাহলে এই যে জায়গাগুলোর দিক থেকে দেখতে গেলে আমার এই যে চয়েসটা, তথাকথিত ব্র্যান্ডিং নয়, এটা বুঝতেই পারছেন, আমি তো এই ব্র্যান্ডিংয়ের বিরুদ্ধে, আমি তো এই ব্র্যান্ড মেকিংয়ের বিরুদ্ধে অবিরত লড়াই করে যাচ্ছি। কারণ এই ব্র্যান্ড দিয়েই গরিব মানুষগুলোকে, খেটে খাওয়া মানুষগুলোকে পায়ের তলায় পিষে দেওয়া হয়, তাদেরকে আইসোলেট করা, তাদেরকে ব্র্যান্ডের মোহে
ভিটে মাটি থেকে বিচ্ছিন্ন করে তথাকথিত শিক্ষা দীক্ষা ডিগ্রি এসবের প্রলোভনে ফেলে দিয়ে মাটি থেকে শেকড় থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে একটা একাকিত্ব বিচ্ছিন্নতার বদ্ধভূমির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলা হয়, এই নে তোরা সভ্য হলি, স্টে হোম, স্টে সেফ, স্টে সেফ। হ্যাঁ জয়দেব, জয়দেব, তুমি ফোন করেছিলে, তো সেই সময় আমি অন্য কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, একটু পড়াশোনার বিষয় ছিল। তো যাই হোক, আজকে রাতে যদি নাও হয় তো কালকে তোমার সাথে কথা হবে ওই যাওয়ার ব্যাপারে। তো আমি কলকাতায় কিছু কাজকর্ম রয়েছে, আমার ব্যক্তিগত কিছু কাজকর্ম রয়েছে, সেটা মিটে যাবে। মিটে গেলেই আমি এই গ্রামেগঞ্জে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে সেটা আমি শুরু করব। তো সেই ক্ষেত্রে তো তুমি আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছো, আমার মনে আছে। তো তোমার সাথে নিশ্চয়ই আমার কথা হবে। ঠিক আছে। তুমি ইতিমধ্যে যেটা করতে পারো, গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করো, জনসংযোগ করো। যত মানুষকে একত্রে পাওয়া যায়, সেটা মাঠে হতে পারে, হরিসভায় হতে পারে, মন্দিরে হতে পারে, মসজিদে হতে পারে, কিছু যায় আসে না আমার, মানুষ থাকলেই হলো। তো সেটা তুমি করো, তারিখ সেটা আমরা আলোচনা করে ঠিক করে নেব। কিন্তু আগে যেটা তোমাকে করতে হবে, যে এরকম একটা উদ্যোগ তুমি নিতে চলেছ, এই জাতীয় উদ্যোগ তো প্রথম তোমাদের গ্রামে হবে, তাই নয় কি? তো সুতরাং সেই বিষয়টা সম্পর্কে জনগণকে একটু ধারণা দেওয়া, আর যদি মনে হয় তুমি অন্য কোনো কৌশলে জনগণকে আনতে সমবেত করতে চাইছো, সেটাও তোমার ওপর আমি ছাড়বো। কারণ তোমার গ্রাউন্ড লেভেলের অবস্থা আমি জানি না কিভাবে মানুষকে আনা যাবে। সরাসরি এসব বললে মানুষ দুর্বোধ্য মনে করে হয়তো আসবে না। সুতরাং সেক্ষেত্রে তুমি কিভাবে কি পরিভাষা ব্যবহার করতে চাইবে সেটা আমি তোমার ওপর ছাড়ব। তো যাই হোক, তাহলে এটা গেল বইয়ের বিষয়। ও হ্যাঁ, আরও একটা বিষয়, তো এটা অনলাইনের ঘটনা, যে আমি ওই বিনামূল্যে কোরআনের পরিবর্তে, মানে কোরআন তো দেওয়া হচ্ছে ঠিক আছে, বাইবেল তো আরও বেশি করে দেওয়া হয়, বরং এবার আমি বাইবেলটাই বেশি দেখলাম। স্বাভাবিকভাবে বাইবেলের শক্তি, যারা ফান্ডিং করে তাদের আর্থিক ক্ষমতা তো সবচেয়ে বেশি না। তো যাই হোক, তো অন্তত এই মুহূর্তে ইসলামেরও একটা সময় যথেষ্ট আর্থিক অর্থবল ছিল। সালাদিন ক্রুশেডে খ্রিস্টানদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল, ত্রাস তৈরি করেছিলেন সম্রাট সালাদিন, এবং তিনি জেরুজালেমের উপর অধিকার, হোলি ল্যান্ডের উপর অধিকার স্থাপন করেছিলেন। সে তো ইতিহাস তো তাই বলে না। কিন্তু ওই যে উত্থানের পরে পতন আসে, পতনের পরে আবার উত্থান আসে, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র জায়নিস শক্তির উত্থানই ঘটে চলেছে। আর তার ফলে বাকি যা রয়েছে সেটা অন্যান্য সম্প্রদায়, দালাল ছাড়া, দালালদেরও যে উত্থান হয় না সেটা তো দালালরা কিছুদিন পরেই বুঝতে পারবে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু যাই হোক, সেটা আসছি আমি সে প্রসঙ্গে। তো সেক্ষেত্রে একজন হঠাৎ করে মন্তব্য করেছেন, দেখলাম যে আপনি আপনার কয়েকজন বলেছেন যে হ্যাঁ এরকম অনেক বইপত্র আছে, যে কি আমার প্রশ্নটা ছিল যে বিনা পয়সার ফ্রিতে কোরআন বিতরণ না করে এমন কোনো বই বিতরণ করা হোক এটা কোরআনের সঙ্গে রিলেট করে, কোরআনের যে আয়াত রয়েছে, সূরা রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোকে যেমন ধরুন আল বাকারা 275, যেখানে ওই সুদের কথা বলা হয়েছে এবং সুদ গ্রহণের বিরোধিতা করা হয়েছে। তো এইরকম বেশ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদের ব্যাপারে যেখানে রাসূল সতর্ক করেছেন, তো সেই আয়াতগুলোকে রিলেট করে বর্তমান সময়ের সঙ্গে রিলেট করে কোনো বই যদি লেখা যায়, পুস্তিকা খুব বড় নয় আর কি, এবং সেটা যদি বিতরণ করা যায় তাহলে ভালো হতো আর কি, তাই না? আমি এমনটাই প্রস্তাব দিতেই পারি। তার মানে এই নয় যে আপনারা সেটা গ্রহণ করবেন, কিন্তু সেখানে দেখলাম অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন।
কেউ কেউ বলেছেন হ্যাঁ এরকম হয়ে গেছে, বহু আছে। আমি তখন বলেছি, তা তাদের আরও একবার বলি, এরকম বহু আছে, আমাকে এরকম একটা কিছু পাতার ছবি তুলে পাঠান দেখি পৃষ্ঠা, যেখানে এই আয়াতগুলোর সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ড্যাভোস, ফ্রিম্যাসন, ইলুমিনাতি, ক্লাস কোয়াব, ঠিক আছে, এই যে তাদের বক্তব্য এবং তাদের যে উত্থান, এবং অবশ্যই জায়নের শক্তি, এগুলোকে রিলেট করে এই নামগুলো থাকতে, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের পলিসি, প্রাচ্যে পলিসি, গদ্দাফির সঙ্গে পলিসি, সাদ্দাম হোসেনের সঙ্গে পলিসি। দেখুন এরাও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলমান, আমি কিন্তু সেই জায়গা থেকেই কথাগুলো বলছি। তো এগুলোকে রিলেট করে কোনো বই যদি লেখা হয়ে থাকে, আমাকে কয়েকটা পাতার ছবি দিন, যেখানে অন্তত কোরআন থেকে তুলে আনা এই যে আয়াতগুলো, বা যেখানে এই পরিষ্কার করে, সেই সময় তো জায়নির শক্তি শব্দটি ব্যবহার হতো না, আমি আসছি, জায়নির পরবর্তী বইতে এগুলো নিয়ে বিস্তারিত লিখেছে। তো কিন্তু ইহুদি বিদ্বেষ বলে অনেকেই বলেন, যে কারণে সৌদি আরবে আবার এই ব্যাপারগুলো বাদ দিয়ে কোরআন পরিমার্জনের চিন্তা ভাবনা করা হচ্ছে, লেখাও নাকি শুরু হয়ে গেছে। ভাবুন, কোরআন লেখা হচ্ছে নতুন করে, যেখানে এই সব ব্যাপারগুলো থাকবে না, একেবারে মুক্ত আর কি, ইহুদিদের প্রতি ভালোবাসাই শুধু সেখানে প্রকাশ পাবে, বিদ্বেষ প্রকাশ পাবে না, এরকম একটি কোরআনও নাকি লেখা হচ্ছে। আমি লিঙ্ক দিয়ে দেব, কোনো চিন্তা নেই, এ তো পুরনো খবর না, পুরনো খবর, প্যান্ডেমিকের আগেকার খবর এসব। তো তো এরকম অন্তত একটা পেজ আমাকে পাঠান ছবি দিয়ে, যেখানে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ক্লাউস কোয়াব, ড্যাভোস, ফ্রিম্যাসন, ইলুমিনাটির সঙ্গে এই আয়াতগুলোকে রিলেট করে কোনো লেখা আছে কিনা। আমি বই সংগ্রহ করে নেব, পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, আমি বইটি সংগ্রহ করে নেব, ঠিক আছে? শুধু ওই কমেন্ট করে তো হবে না, হ্যাঁ আছে আছে অনেক আছে, কোথায় আছে, আমাকে পাঠান, ছবি পাঠান। গেল। এবার আরও একজন বলেছেন, একজন দুজন বলছেন যে আপনার বই যদি ইবুক করে ফ্রিতে দেওয়া হয় তাহলে কত ভালো হয়। আমি বললাম আমার বই তো কোরআনের আয়াত নয়, এটার উদ্দেশ্যটা তো আপনাকে বুঝতে হবে। সবটা উত্তর দিতে পারিনি, এই কারণেই আমি লাইভে বলছি, আপনাকে তো বুঝতে হবে যে মানুষ যদি আপনাদের মধ্য থেকে কোনো হুজুর বা মুসল্লি বা বান্দা বা ইমাম এরকম কোনো বই লেখেন, তার যে ইম্প্যাক্ট হবে, আমার মতো লোকজন যে বাইরের লোক, সেরকম যদি একটা বই লেখে, সেটা যদি বিনামূল্যেও দেওয়া হয়, তার ইম্প্যাক্ট হবে? হবে না। বোঝার চেষ্টা করুন কোন জায়গা থেকে কথাটা বলেছি, ইম্প্যাক্ট হতে হবে। আর আমার যে বইগুলো, আচ্ছা আমার বইপত্রের দিকে আপনাদের এত নজর কেন বলুন তো? হ্যাঁ, শুধু ইনি নন, বিভিন্নভাবে আমার কানে টানে আসে যে আমার বইপত্র লিখছি টিখছি, এটা নাকি অনেকের আবার ঠিক ভালো লাগে না আর কি, মানে ওই যে সব। আরে মশাই, আপনারা কিনবেন না, আপনাদের কি কখনো বলা হয়েছে যে বইপত্র সংগ্রহ করুন, কিনুন? হ্যাঁ, আমি তো পোস্টে আবেদন রাখি, ঠিক আছে, এটা আমার লেখক হিসেবে আমার কর্তব্য, কারণ এখানে ভাবনাগুলো আছে। পাশাপাশি অনেকেই বলেন যে স্যার আমাদের গ্রামে আসুন, অমুক জায়গায় আসুন, আমি যথাসাধ্য চেষ্টা করি, যাই, যেবারেও যাব। তো সেইগুলো কিভাবে হবে বলুন দেখি? হ্যাঁ, আমি যদি সব ফ্রিতেই ইবুক করে দিই, ইবুক করলে প্রথমত তো টোটাল কন্ট্রোলের আন্ডারে চলে আসবো। আমি আমার দ্বিতীয় খণ্ড থেকে বেশ কিছু ছবি দিয়েছিলাম, মানে পাতার ছবি, তারপরে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আপনারা জানেন, প্রোফাইল ব্লক হয়ে যায়। তো আপনাদের কি মানে এইরকম কমন সেন্স নেই যে এই বইগুলো যদি ইবুক আকারে নিয়ে আসি, আমি বর্তমানে যেগুলো লিখছি ফি করে দিই, টোটাল কন্ট্রোলের আন্ডারে চলে যাবে, তাই তো? কাগজের বইয়ের উপর কিন্তু কারো কন্ট্রোল চলে না, বরঞ্চ ব্যান যদি করে আমার কোনো বই, এখন উল্টে সেটা আরও বেশি প্রচার পাবে। সেটা কি জানেন? ওরা জানে। বর্তমান যুগে বই ব্যান করলে কি হয়, একটা সময় ছিল বই ব্যান করলে
এখন কিন্তু এত এত টেকনোলজি, এত এত কিছু হয়ে গেছে যে বই ব্যান করলে উল্টে সেটা নেগেটিভ পাবলিসিটি পাবে, আর তাই ওরা কিন্তু কি এখনও বোঝেননি। তো যাই হোক, তো এরকম লোকজন আছেন, তারা এরকম ভাবেন আর কি। তাদের বলি সবই নয় যে আমি আমার এই বইগুলো শুধু মানুষের ভাবনার ক্ষেত্রে মানুষকে ভাবাচ্ছে এমন তো নয়। এই বইগুলো আগেই বলেছি, একটা বইয়ের পেছনে কী কী পরিবার থাকে, লেখক আছে, আমি আছি, তাই না? তো তখন তাহলে ওই যে আপনাদের সব মেইন স্ট্রিম মিডিয়ার সব ফিল্ম স্টার আছেন, গায়ক আছেন, ব্যান্ড আছেন, তাদের মতো তাহলে আমাকেও ওই রকম ভাবনা থেকে নিজেকে ওই সেলিব্রিটি বানিয়ে নিতে হবে। সুযোগ তো ছিলই, এখনও যে নেই এমন নয়। পা ফা চাটতে হয়তো সেটা সবার দ্বারা হয় না, আর মানুষের মুখগুলো সামনে ভেসে থাকলে পা চাটাচাটি করা যায় না, পদাঘাত করার ইচ্ছে হয়, তাই নয় কি? তো সেটা করলে কি হয় বলুন তো, ওই বাজারে যেসব আছে প্রকাশক মিডিয়া, সেইখানে আপনার ওপরে আলো পড়বে, আপনাকেই একটা বাড়ি গাড়ির ব্যবস্থা ওরা করে দেবে। হ্যাঁ, তখন আপনি যদি কোনো জায়গায় গেলেন, তখন উল্টে আপনাকে অ্যাপিয়ারেন্স ফি হিসেবে ক্লাব থেকেই জনগণের কাছ থেকে টাকা নিয়ে অমুক লোক আসছে, তার তো একটা গাড়ি ভাড়ার ব্যাপার আছে, এত দূর থেকে যাবেন, বা ব্যবস্থা করা, একটু আরাম করা, তখন আপনারাই আবার করে দেবেন আগে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপারটা, একবার চাঁদির জুতো, জানেন তো। মানে ওই ব্র্যান্ডের ব্যাপারটা আমাদেরকে এমনটাই আলোড়িত করে, তো তাহলে সেই রূপ অবতার হয়ে আমি যাই গ্রামে গঞ্জে, তাই না? তা তখন আমি কি এই কথাগুলো বলতে পারবো? আমি যদি সেলিব্রিটি হিসেবে, আমি কেন, যে কোনো মানুষ যদি সেলিব্রিটি হিসেবে গ্রামে গঞ্জে যান তো অনেকেই যান নিশ্চয়ই, গ্রামে গঞ্জে গিয়ে আরাম টারাম করে টরে আসতে হবে, সব গ্রামে গঞ্জে যান না, যেখানে রিসোর্ট আছে, একটু সিনিক বিউটি আছে, সব জায়গায় যান, বা কোনো একটা উদ্বোধন হবে, কোনো একটা রিসর্টের উদ্বোধন হবে, সেসব জায়গায় যান। তো সেখানে গিয়ে তারা কি এই সব আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজগুলো করেন না নিশ্চয়ই। তাহলে আমার এই যে ধরুন যারা আমার পাঠক, তারা শুধু আমার বই পড়ছেন না, আমার রাহা খরচ, আমার এই লড়াই। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে আমি খুব ঠোঁটকাটা মানুষ তো। আচ্ছা, একটা সময় আমি কিন্তু অনেক চাকরি বাকরি করেছি, জানে, যদি আমি কোনো চাকরি আমার দ্বারা হয়নি, করেছি, কয়েক বছর ধরে করেছি, কলেজে পড়িয়েছি, এবং এই শেষ জব হিসেবে একটি পোর্টালের ক্রিয়েটিভ ডাইরেক্টর ছিলাম, ক্রিয়েটিভ এডিটর ছিলাম, ভালোই পেতাম, মানে ভালোই হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই কাজগুলো যদি আমি আবার শুরু করি, তাহলে কি এই যে যখন খুশি বেরিয়ে গেলাম, বইমেলায় প্রতিদিন আপনাদের সঙ্গে জনসংযোগ করলাম, যখন ইচ্ছে হলো ভিডিও করলাম, বা লিখতে বসে গেলাম, বা গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়ালাম, এই কাজগুলো কি করতে পারতাম না। দু নৌকোই পা দিয়ে কি চলা যায় না, তাই একটা দিক তো ছাড়তে হয়। তো এই বোধটা যদি আপনাদের না থাকে, তাহলে আপনাদের কিন্তু পরিষ্কার করে বলি, কিছু মানুষ আমার পাশে আছেন, এই যে ফ্রেন্ড লিস্টে দেখবেন এত হাজার হাজার লোকজন, তাঁরা কিন্তু তাদের একটা পার্সেন্টেজ আমার পাশে আছেন। হ্যাঁ, সেটা অনলাইনে বলুন, অফলাইনে বলুন, বই কিনে বলুন, একটা পার্সেন্টেজ আমার পাশে আছেন। তো তাঁরাই কিন্তু লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, বাকিরা দর্শক বা এমনি আছেন আর কি, ঠিক আছে, আমার তালিকায় আমি রেখেছি বলে আছেন। তো এরকম মানুষকে আমি ক্রমে যারা এই ধরনের লড়াইয়ে, শুধু বইটা তো পরের কথা, লড়াইয়ে সহযোগ, আমি সেদিন বলেছি যে এরকম মানুষ প্রশ্ন করছেন হঠাৎ করে, বেশ স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, তার ওয়ালে গিয়ে দেখি মিম আর রিল শেয়ার করেছেন, বিভিন্ন নারীদের রিল শেয়ার করেছেন। হ্যাঁ, আমার বন্ধু তালিকায় বিরাজ করছেন। আমার পোস্ট শেয়ার করার কথা বাদ দিলাম, আমার পোস্ট আপনার পছন্দ না, ইনবক্সে আমার সঙ্গে গল্প করতে আপনি বেশি পছন্দ করেন, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেন, আপনার অমুক কী সমস্যা হচ্ছে, কি করা যায়, আপনার স্ত্রীর অমুক সমস্যা, আপনার স্ত্রী গর্ভবতী, এই স্টেপ কি করলে ভালো হয়, এসব আলোচনা আপনি ইনবক্সে করবেন, কিন্তু আপনার ওয়ালে
আপনি ওইসব করবেন, তো সে অধিকার আপনার আছে। তো আমারও অধিকার আছে টুক করে অ্যান্ড্রয়েডটি প্রেস করে আপনাকে আনফ্রেন্ড করে দেওয়ার, সে অধিকারও আমার আছে। আর এই অধিকার প্রয়োগ করছি বলে আমার বন্ধু তালিকা কিন্তু এখন এই বইমেলার পরে, আগেই এটা শুরু করেছি, 100 খানেক তো কমে গেছেই, আগামীতে আরও কমবে। কারণ যারা কোনোভাবেই পাশে নেই, কোনোভাবেই পাশে নেই, আর বই তো আমি ওপেনলি বলেছি, এই যে আবার এখানে বলছি, যাদের সাধ্য নেই বই সংগ্রহ করার, আমি এই যে কালকে মঙ্গলবার আমি কলেজ স্ট্রিট যাচ্ছি, আমার সঙ্গে দেখা করুন বা ফোন করুন, আমি বইয়ের ব্যবস্থা করব। আগেই তো পোস্ট দিয়েছি, আরও একবার জানালাম, তাই না? কিন্তু যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদেরকে কেন আপনারা, মানে কিছু কিছু এরকম মানুষ আছেন, মানে ওই জানি না এটা ঈর্ষা বলে কি না, আমাকে ঈর্ষা করার মতো কিছু নেই তো। হ্যাঁ, আমার জায়গায় থাকলে বুঝতে পারছেন যে জীবনটা, আমার জীবনটা ঈর্ষা করার মতো জীবন নয়, ঈর্ষণীয় জীবন নয়। প্রতি মুহূর্তে কী কী আমাকে ফেস করতে হয়, তা কিছু কিছু আপনাদের বলি মাত্র। হুম, শুনলে তো আত্মারা ভাঁচাছাড়া হয়ে যাবে, বলি না। এমনিতেই তো আপনাদের মানে এসব বলি বলে ভয় দেখাই বলে বলে, ওরে বাবা স্যার কি ভয় দেখায় আমাদের, কি ভয় দেখায়, কি দরকার ভয় দেখিয়ে, দরকার নেই তো। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটাকে ট্যাকল করব, এবং সেটা আমি জেনে শুনেই তো আমি লড়াইয়ে নেমেছি, তাই না? তাই অনুগ্রহ করে এই ধরনের প্রস্তাব দিয়ে, মানে এই ধরনের কথা বলে, স্বাগত প্রবীণ মিত্র, এ ধরনের কথা বলে নিজেকে ছোট করবেন না। আপনাকে, হ্যাঁ, যিনি আবার এটা করেছেন তিনি আবার ঘটনাচক্রে হাই স্কুলের শিক্ষক, তার প্রোফাইল দেখলাম আর কি। যাই হোক, তো তার তো মানে এখনও পর্যন্ত না খেতে পাওয়ার, যদিও ডিএ দিচ্ছে না, 40% ডিএ দিচ্ছে না, 36% এখনও বাকি। এই যে আজকে সুপ্রিম কোর্টও বিমাতৃসুলভ মনোভাব দেখালো, তবুও না খেতে পেয়ে মরে যাওয়ার পরিস্থিতি তো এখনও আসেনি। তো তিনি হঠাৎ করে আমার ধরনের চিন্তাভাবনা করছেন কেন, আমার মাথায় এলো না। তাদের সবিনয়ে বলি, আপনারা দূরে থাকুন, দূরে থাকুন। আমি তো জীবদ্দশায় আমার মনে পড়ে না, একদম প্রথম দিকে হয়তো দু একজন পরিচিত বয়োজ্যেষ্ঠ মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যাদের সাথে আমার কফি হাউসে আলাপ হয়েছিল, কিন্তু সেটা তো 2013-14 এরকম সময়। তারপরে তো 10 বছর ধরে আমি কাউকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি বা বলিনি আসুন আমার এখানে, আসুন আমার তালিকায় আসুন, আমাকে দেখুন, আমার লেখা পড়ুন, বলি না তো আমি। তো আপনারা কেন এভাবে উপযাচক হয়ে এসব বলেন বলুন দেখি? আপনারা শিক্ষক মানুষ, তাই নয় কি? তো আপনাদের এই ভেতর যে চোরা ব্যাপারটা, সেটা কি আমি বুঝতে পারি না? আপনার একটা পেশা আছে, মাস গেলে কেউ 50,000, কেউ 60,000, হাই স্কুল হলে কেউ 70,000 উপার্জন করছেন, তাই নয় কি? তো যাই হোক, তো আমার কাজটা একটু যদি আপনারা করে দেন, আপনারাও তো শিক্ষক, আমি তো বিদ্যালয়হীন শিক্ষক এখন, গোটা বিশ্বই আমার কাছে বিদ্যালয়। তো আপনারা একটু কাজগুলো করুন না, তাহলে আমার ওপরেই চাপ, তার মধ্যে তো আর্থিক চাপটাও আছে না, যাতায়াত করতে গেলে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেলে, থাকতে গেলে তার খরচ নেই বলুন দেখি, আছে তো? এই চাপটাও মুক্ত হয় আমার ওপরে একটু, তাহলে সব কিছুই ফ্রিতে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যাই হোক, এবারে আসছি বই মেলার, যেটা আমি আরও একবার জানাই পাঠকদেরকে, যেটা কিছু করার ছিল না আমার পক্ষে। এটা হলো, এবার গিল্ড নিয়ম করেছিল, আমার কাছে সেটা রয়েছে, যেটা আগেও অলিখিত নিয়ম থাকে, কি 10% বেশি ডিসকাউন্ট দেওয়া যাবে না বইমেলায়, স্টলদের প্রতি এরকম নির্দেশ পাঠানো হয়েছিল। তো আমি এটা জানতাম না, কারণ আমি তো বইমেলায় গিয়ে এটা জানতে পেরেছি। আমি তো প্রথম দিন বইমেলায় যাইনি, দ্বিতীয় দিন বইমেলায় গিয়েছিলাম, আপনাদের খেয়াল থাকতে পারে। প্রথম দিন আমার অন্য কাজকর্ম ছিল। তো তখন আমি বলি, স্টল কর্তৃপক্ষ যিনি থাকেন বলে, না এটা কিছু করা যাবে না। তো আমি চিরকাল, আমার একটাই পলিসি ছিল এই ক্ষেত্রে, কারণ আগে তো বইপত্র কিভাবে হতো সেটা অন্য ব্যাপার ছিল, বড় প্রকাশনা ছিল, বড় ব্যাপার, ওখানে আমি যাচ্ছি না। আমি সাম্প্রতিক কালের যে দ্বিতীয় খণ্ড থেকে যে বিষয়গুলো হয়ে আসছে, সেক্ষেত্রে কলেজ স্ট্রিট এবং বইমেলাতে একই পার্সেন্টেজের ব্যাপারটা ছিল,
দেওয়া হতো, সেটা আপনারা জানেন। কিন্তু এখানে করা গেল না। তো ইতিমধ্যে আমি তখন কি করব? দু একজন যারা জানতে এসেছেন বলেছি যে আপনাদের সাধ্য মনে হলে এখান থেকেই বইমেলা থেকে কিনুন, নইলে কলেজ স্ট্রিট থেকে কিনুন, সেটাও কেউ কেউ করেছেন। কিন্তু আমি কাউকে সেভাবে বারণ করতে পারিনি, কারণ একটা ধর্ম সংকটে পড়ে যেতাম। কেন বলুন তো? এই যে স্টলটা, ওদের উদ্দেশ্যটা কেন, গিল্ড এটা কেন করেছে আমি বলছি আপনাদের এক এক করে, যাতে করে এই স্টলগুলোর বিক্রি কিন্তু মানে এই তাদের একটা বড় রকম আঘাত এবার বইমেলায় এসেছে, আপনারা খোঁজ করলেই বুঝতে পারবেন। কারণ আগে তারা ডিসকাউন্টটা একটু বেশি দিয়ে বইয়ের সেলটা বাড়াতে পারত, সেই সুযোগটা আটকে দেওয়া হয়েছে। তার ফলে আমার মতো লেখক, তথাকথিতভাবে যে কোনোভাবেই হোক আমার সঙ্গে দেখা করার মানুষই বলুন, জনসংযোগী বলুন, পাঠকই বলুন, তো সেই স্টলে সেরকমভাবে আমি মানে জানি না, আমার তো চোখে সেভাবে পড়েনি। তো এইবার ভাবে এখন একটা আমার ওপরে একটা জায়গা থাকে যে স্টলে আরও দুটো লোক কাজ করে, তারা তো গরিব মানুষ, তাই না? তো এরকমভাবে যদি স্টলটার এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করতে পারতাম? আমি তবুও আলাদা আলাদা করে সবাইকে ডেকে ডেকে বলিনি, কিন্তু বলেছি, মাথায় থাকলে বলেছি। কিন্তু আমার এত ভালো লেগেছে যে সিংহভাগ 99.99% মানুষ তারা কিন্তু এই কোনো প্রশ্নই করেননি যে এবারে 10% কেন দেওয়া হচ্ছে, গতবারে 20%। প্রশ্ন করলে সেটা দোষের নয়, আমি তা কিন্তু বলছি না, মানে তারাও হয়তো ব্যস্ত ছিলেন, এসব ব্যাপারে তারা মাথা ঘামাতে চাননি। কিন্তু আমার মধ্যে এটা কাজ করছিল, আমি তাই ঠিক করে রেখেছিলাম বইমেলার পরেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো তো তাদেরকে আমি আরও একবার অভিনন্দন জানাই যে তারা এই এই এত মানে ডিসকাউন্টটা অবশ্যই কম এবারে, সত্ত্বেও তারা বইমেলা থেকে বই সংগ্রহ করেছেন। এবং ওই স্টলের এই মানুষগুলো, ছোট স্টল জানেন তো, একটা ছোট স্টল, যাদের এই বইমেলা থেকে যতটা তারা আয় করে আপনাদের মাইনে, মানে এক মাসের মাইনে তার চাইতে বেশি, জানেন? সবার নয়, যারা স্কুল কলেজে পড়ান, হাই স্কুল কলেজে পড়ান, হ্যাঁ, একদম বাস্তব কথা, আমি জানি না, আমি তো জানি, কাছ থেকে দেখেছি, লোকগুলোকে দেখছি। তো সেই জায়গা থেকে এমন ভাবার কিছু ভাববেন না যে এই পার্সেন্টেজটা আপনারা যেহেতু কম পেলেন মানে ওরা প্রচুর উপার্জন করলো, তা নয়, কিন্তু একদমই নয়। তাহলে আমি সবার আগে সেখান থেকে বেরিয়ে আসতাম। তো যাই হোক, তো আপনাদের আবার বলছি, আমি যারা আমাকে জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন, আমি তাদেরকে এটা বলেছি যে যেটা আপনাদের সুবিধে হবে তারা সেখান থেকেই সংগ্রহ করবেন। কিন্তু অনেকে আবার এমনও ভেবেছেন বইমেলায় এসেছি, আবার কবে কলেজ স্ট্রিট যাব, আবার নতুন করে সময় বের করা। অনেকে সাইন বা সিগনেচারের ব্যাপারটাও, যাতে তথাকথিতভাবে অটোগ্রাফ বলা হয়, সে কারণেও বই সংগ্রহ করেছেন, এটাও একটা কারণ। বিভিন্ন কারণে মিলেমিশে আমি এবারের বইমেলা হয়েছে। তবে এবারে আসছি এই মূল বিষয়টা, কেন এমন হচ্ছে। অলিখিত 10% তো বহুদিন ধরেই ছিল, সেটাকে এভাবে কেন প্রয়োগ করা হচ্ছে, যাকে বলা হয় এক্সিকিউট করা হচ্ছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য টোটাল কন্ট্রোল, বহু আগেই আমি বলেছি। এই চাওয়ালাকে ঢুকতে না দেওয়া, ওই যে কয়লা আছে কেটলির উপর বসিয়ে বা এরকমের অজুহাত, পরিবেশ বান্ধব রাখতে হবে। তবে সেইখানে কিন্তু আমি আবার দেখেছি কিন্তু বইমেলা স্টলে আগুনের ব্যবহার রীতিমতো হয়েছে। কচুরি ভাজা থেকে শুরু করে ভেটকি, হ্যাঁ, ভেটকি মাছের কচুরি যদি আপনি ভাজেন, সেটা জানি না কি, ওটা তো অবশ্যই হাই স্ট্যান্ডার্ড হয়ে গেল। আর এমনি পাতি 10 টাকার যে কচুরিগুলো, 10 টাকার 4টে 5টা দেখবেন শিয়ালদা স্টেশনে বিক্রি হয়, তো সেই কচুরিগুলো তো যাতে উঠতে পারে না। তো যাই হোক, তো সেইখানে তো আমি আপনারা জানেন ফুড স্টলে একেবারেই আগুনের ব্যবহার হয়নি, যে কারণে নাকি আগুনে সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছিলো। হ্যাঁ, এইরকম একটা তর্ক যুক্তি দেখা হয় আর দেখানো হয়। ওই কিন্তু সেটা নাশকতা ছিল না আগুন লেগেছিল, এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এখন আমাদের জাগে, আমার তো জাগেই, ময়দানের ক্ষেত্রেই বলছি। তো যাই হোক,
এরকম দেখবেন আগামীতে আরও এরকম অনেক কিছু ঘটবে, ঘটছে আর কি বিভিন্ন ক্ষেত্রে। তাহলে সেটা কি হলো দেখুন খেয়াল করে। এবারে নাকি বলা হয়েছে ফেসবুকে নাকি বিভিন্ন ছোট ছোট প্রকাশক সংস্থা বলেছে আমরা এত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো, কেউ 20 দেবে বলেছে, কেউ নাকি 30 দেবে বলেছে, কেউ নাকি আরও বেশি দেবে বলেছে। এটা বলার পরে নাকি গিল্ডের নজরে পড়ে। তো ফেসবুক তো গত বছরও ছিল, তো যাই হোক, এরপর নাকি বিগ হাউস যেগুলো রয়েছে তারা নাকি গিল্ডকে বলে, হ্যাঁ ওটাই আসল কথা, যে এই যে সব বেশি বেশি সব ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এরা তো আমাদের কাছে এসেও বলবে বেশি দিতে, আমরা তো বিগ হাউস, আমরা তো ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ডের জানেন তো লাইন পড়ে আগে, হ্যাঁ বাজার তো একটা বড় বাজার, ওরা ফান্ডিং করে বড় বাজার বানিয়েছে। তো সেখানেই আপনাদের মতো মানুষ, মানে আপনাদের মতো নয় হলেও মানে আপনাদেরই অনেকেই যারা ওখানে লাইন দেয়, মানে সাধারণ বলছি, লাইন দিয়ে বই কেনে, হ্যাঁ সব মানে নিয়ন আলোতে আলোকিত সব লেখক সাহিত্যিকরা সেখানে বসে থাকেন। তো তো এই যে জায়গাটা তারা বলছে তাহলে আমাদের কাছেও ওরা বেশি বেশি চাইবে, এক সমস্যা। তাহলে কি করতে হবে? সবার জন্য এক করে দিতে হবে ইউনিফর্ম 10%। শুনে কি সুন্দর ভালো লাগে না, যে সবার জন্য এক আইন, সবার জন্য এক নিয়ম, আহারে এক দেশ এক বিশ্ব, তাই তো? হ্যাঁ, এক দেশ এক ধর্ম, এক দেশ এক ভাষা, তাই না? কিন্তু এক দেশ এক ইনকাম হয় না কেন বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, এবার যখনই কেউ বলবে না যে এক দেশ এক ধর্ম, এক দেশ এক পরিবার, এরম বড় বড় কথাবার্তা বলে না, এক দেশ এক ভাষা, তখন বলবেন না এক দেশ এক ইনকাম, মানে আদানির যা ইনকাম হবে, আম্বানির যা ইনকাম হবে, সবার এক ইনকাম হবে, হোক, আমার কোনো আপত্তি নেই। যদি এক দেশ এক ইনকাম হয় তাহলে এক দেশ এক ধর্ম হোক, আমার কোনো সমস্যা নেই। এক দেশ এক ভাষা হোক, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি হিন্দিতে লাইভ করব, হ্যাঁ কোনো সমস্যা নেই, কিন্তু ওইটা আগে করতে হবে, এক দেশ এক ইনকাম। হ্যাঁ বিশ্বজিৎ আজকের লাইভ হঠাৎ করেই করছি, তাই তো? তো যাই হোক, তাহলে কি দাঁড়ালো? যারা ব্র্যান্ডেড প্রকাশক, বড় প্রকাশক, তাদের জন্য তো মেলার জায়গা সবসময় ঠিক থাকে, জানো, তারা তো মেলাটা কন্ট্রোল করে না, তাদের কিন্তু বিক্রিতে আঘাত পড়বে না, কারণ তারা ওই যে 10% প্লাস ওই যে ব্র্যান্ডের একটা মহিমা আছে, তাই তো? তো যেমনই কোয়ালিটি হোক না কেন, ইদানিংকালে তো সেই সব ব্র্যান্ডেড পত্রিকার যে গল্প টল্পগুলো পড়ছেন যারা, তারা জানেন কি জিনিস তারা উৎপাদন করছে। কিন্তু ওই যে একটা ব্র্যান্ড হয়ে গেলে দেখবেন ওই মোমেন্টামে চলে, তো ওই মোমেন্টামে চলা। তবে ওই যে দালালদেরও সময় ঘনিয়ে আসছে, সেটা ওরা বুঝতে পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। কিন্তু ওই যে যতদিন আছে ততদিন তারা কন্ট্রোল করবে। আর তাই তারা কি করছে, আগামীতে মিলিয়ে নেবেন বইমেলার অবয়বটা কেমন দাঁড়াবে আমি বলে দিচ্ছি। ময়দানের বইমেলা, ওই যে একজন পরিবেশবিদ, দালাল পরিবেশবিদ, তো তিনি এখন আবার ওই যে গাছ কাটা হচ্ছে ছত্তিশগড়ে, তাই তো? আপনারা জানেন 4 লক্ষ গাছ আদানি মাইনিং, তার সে ব্যাপারে পরিবেশ দূষণ হচ্ছে কিনা, এত এত গাছ কাটা হচ্ছে কিনা, এইসব ব্যাপারে তাঁরা আবার নীরব থাকেন। সিলেক্টিভভাবে ওরা তো কাজ করেন, আপনারা তো জানেন। তথাকথিত সেলিব্রিটি মানে সে পরিবেশের ক্ষেত্রে সেলিব্রিটি, সিনেমার ক্ষেত্রে সেলিব্রিটি, ক্রিকেটের ক্ষেত্রে সেলিব্রিটি, স্বাস্থ্যের ক্ষেত্রে সেলিব্রিটি, চিকিৎসকের ক্ষেত্রে সেলিব্রিটি, সব দালাল, কোনো সন্দেহ নেই। কিভাবে বুঝবেন? মেইন স্ট্রিম মিডিয়াতে যদি মুখ দেখা যায়, একদিন একবার নয়, মাঝে মধ্যেই, তাহলেই বুঝবেন সেলিব্রিটি, তাই তো? আগে হ্যাঁ, একজন মানুষ যাকে এখনও আমরা শ্রদ্ধা করি, অমিতাভ বাবু, যিনি ভাইরোলজিস্ট, তিনি কিন্তু এই একটি বাজারি চ্যানেলে একবার সুযোগ, মানে বলার সুযোগ পেয়েছিলেন। তো অবশ্যই তিনিও তো একজন প্রখ্যাত চিকিৎসক, তো তার সুযোগ পাওয়ার পরে উনি যেটা বলেছিলেন, তারপরে কি অবস্থা হয়েছিল, তারপরে তাকে কিন্তু দেখা যায়নি, জানেন তো? সে নিয়ে কিন্তু আমি লিখেছিলাম, এবং এরকম লেখা কিন্তু আমার স্ট্যাচুতে এই লেখাগুলো রয়েছে। তো যাই হোক, এবারে তাহলে কি দাঁড়াবে, এই ছোট প্রকাশকগুলোর কিন্তু বিক্রি কমতে থাকবে। তাহলে টোটাল কন্ট্রোলের ব্যাপারটা কী ছিল বলুন তো? ময়দানে কিন্তু টোটাল কন্ট্রোল করা সম্ভব ছিল না, এত বড় এলাকা ঘেরা সম্ভব ছিল না, সব অস্থায়ী ছাউনি ছিল। কিন্তু এখানে দেখবেন টয়লেট থেকে শুরু করে অনেক কিছু ছাউনি কিন্তু স্থায়ী ছাউনি, এবং পুরোটাই কিন্তু ঘিরে ফেলা সম্ভব হয়েছে। অর্থাৎ টোটাল কন্ট্রোল, ডিজিটাল, বায়োমেট্রিক সব কিছু এখানে করা যাবে, কোনো সমস্যা নেই,
ঠিক আছে, বইমেলা ইতিমধ্যেই কিউআর কোড হয়ে গেছে। তাহলে কি দাঁড়াবে, অর্থাৎ টোটাল কন্ট্রোল, এক মেলা এক প্রকাশক, বিলিয়ে নেবেন আমার কথা বিশ্বাস না হলে। আগামীতে কি হবে, এই যে চাওয়ালা থেকে শুরু করে এরা তো ঢুকতে পারছে না। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু একজন দুজন প্রতিবাদ করে তো লাভ নেই। তো আমরা, আমাদের সংখ্যা যদি না বাড়ে আগামীতে, সবাই যদি আমরা দূর থেকে দেখি, মনে মনে প্রতিবাদ করি, সরব প্রতিবাদ না করি, তাহলে তো চলতেই থাকবে। পাশাপাশি কি দাঁড়াবে, মিলিয়ে নেবেন, পাশাপাশি দেখবেন যে আরও অনেক রকম বিধি আসবে। বইমেলার স্টলগুলো দেখবেন, যেমন করে বড় বড় মল হয় না, যেমন ধরুন অ্যাক্রোপলিস বা বিভিন্ন রকমের মল হয়, দেখবেন সেই মলের মালিক একজন থাকেন। এবার বাকি ছোট ছোট দোকানদারগুলো সেই মলের মধ্যে কেউ 70 স্কোয়ার ফিট, কেউ 100 স্কোয়ার ফিট, কেউ 150 স্কোয়ার ফিট জায়গা নিয়ে গুতোগুতি করে। তিনি কিন্তু নিয়ম তৈরি করেন, বিধি তৈরি করেন, কন্ট্রোল করেন, একদম তাই হবে। অর্থাৎ বইমেলা দেখবেন এরকম, ওই হলগুলো হয়েছে না, হল আগে, হ্যাঁ, কলকাতা বইমেলার আগে হল ছিল, ময়দানে আগে হল ছিল। ছোটবেলায় বাবার সঙ্গে গিয়েছি, আমার মনে আছে সেসব দৃশ্যপট। কোনো হল টলের গল্প ছিল না, সেখানে শুধু বই ছিল। আর গরিব মানুষ, যত ব্র্যান্ডেড খাবার দাবার তখনও সেভাবে, এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে তখন দেখা যেত না, থাকতো সংখ্যায় কম। বইটাই মূল বিবেচ্য ছিল তখন। তো তাহলে এবার কি হবে দেখবেন, মিলিয়ে নেবেন, এই যে হল ঘরগুলো হচ্ছে, সেই হলের সংখ্যাটা বাড়ানো হবে, বাড়িয়ে ওগুলোকে এসি বানিয়ে দেওয়া হবে আগে, হ্যাঁ, এসি বানিয়ে দেওয়া হবে। এবং সেই স্টলগুলোকে দেখবেন যারা বাইরে আছে, এখনও পর্যন্ত বাইরে আছে, সবগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দিয়ে এক ছাতার তলায় এক, ওয়ান পাবলিশার ওয়ান বুক ফেয়ার, কি সুন্দর, তাই তো। তারপরে ওখানে স্যানিটাইজ হবে, আগে দেখতে থাকেন, কি ভাবছেন স্যানিটাইজেশন শেষ হয়ে গেছে? মাস্ক বিধি করা যাবে, সমস্ত কিছু রেডি আছে আগামীর জন্য। প্যান্ডেমিক কি শেষ হলো? এমন অনেক প্যান্ডেমিক আছে, জনসংখ্যা এখনও ওরা এত চেষ্টা করছে। যাই হোক, তাহলে কি দাঁড়াচ্ছে, টিকিট সিস্টেমও চালু হবে আগামীতে, সম্ভাবনা জোরদার আছে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। অর্থাৎ ইউজলেস ইটার্সরা বইমেলায় মানে প্রবেশ করা, তাদেরকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। সিলেক্টেড মানুষ বইমেলায় যাবেন, তারা খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ, বই, হ্যাঁ। আর বইয়ের ক্ষেত্রে বলে, ওটা তো বললাম, পুরোটাই ঘেরাটোপের মধ্যে হবে, কড়া নজরদারি সম্ভব হবে, নাহলে বিচ্ছিন্ন স্টল হলে কড়া নজরদারি সম্ভব নয়। কিউআর কোড তো চালু হয়ে গেছে, অর্থাৎ হলের মধ্যে স্টলগুলোকে জায়গা দেবে ওরা। আর কি হবে, এগুলো কিন্তু আমার প্রজেকশন। টিকিট সিস্টেম চালু হবে। আর কি হবে, পেপার বুকসকে ডিসকারেজ করা হবে। আগে, হ্যাঁ, বইমেলা হবে কিন্তু বই কম থাকবে, খাবারে বেশি থাকবে। আগে, হ্যাঁ, মানে উৎসব, বই যার যার, উৎসব সবার। কেমন লাগছে শুনতে, বই যার যার, উৎসব সবার। বই যার যার মানে কি, বইটা ঘরে রেখে আসবেন। মানে ধর্ম যার যার, উৎসব সবার, মানে কি ধর্মটা ঘরে রেখে আসবেন, উৎসবটা এখানে করবেন, ব্যাপারটা ওই রকম। মানে বই যার যার, খাওয়া দাওয়া বা ভরিভোজ সববার, এরকমই হবে। এবারেই দেখবেন এরকম অনেক কবি সাহিত্যিক এবং উদ্যোক্তা বলেছেন যে গাছ কাটা হচ্ছে, মানে বইয়ের জন্য প্রচুর গাছ কাটা পড়ছে। তো আমাদের আগামীতে ই বুকের কথাই বেশি ভাবতে হবে, ইনমিন করে বলেছেন। বলার ইচ্ছে তার ছিল না, কারণ যিনি বলেছেন তিনিও ঘটনাচক্রের লেখক এবং বয়স্ক লেখক বেচারা। তার তো আবার মানে এই বয়সে এসে ইবুক টিবুক করবেন, স্যাভি নন সেইভাবে, কি করবেন, উপায় বলতে হবে, তাই না? ওরা তো স্ক্রিপ্টেড কথা বলেন না, এদের তো আর নিজস্ব ওই মঞ্চ টঞ্চ উঠলে, মঞ্চ যত বড় হয় না, যত উঁচু মঞ্চ হবে তত বুঝবেন, তত মানুষটা তত নিচু হয়ে তাকে থাকতে হয়। হ্যাঁ, যত উঁচু তত নিচু, তো সেখানে ওইভাবে বলতে হয়েছে, তাই তো। তো সুভাষবাবু, আপনি মাঝে মাঝে না মানে মানে বুঝতে পারি না, মানে কেন এই ধরনের প্রশ্ন করেন। তো কেন এই ধরনের প্রশ্ন করছেন আমি জানি না। এটা এই প্রসঙ্গ তো প্রথমত এটা এটা যদিও হ্যাঁ, এই বিষয়গুলো সবাই মানে এই মানে প্রশ্নগুলো আমরা করে থাকি, আমাদের মধ্যে প্যানিক, এটাও কিন্তু একটা প্যানিক, বুঝলেন তো। রোবট মশার খরচা জানেন? হ্যাঁ,
ওলবাকিয়ার বা কথা তো আমি বলেছি, সেটা তো একটা ব্যাকটেরিয়া, সেটাকে মশাকে মানে মশাকে সেই বিশেষ ব্যাকটেরিয়া দিয়ে তাকে ইনজেক্ট করে তাকে জিন ঘটিত পরিবর্তন করিয়ে, সেটা তো আমার ভিন্ন লাইভ আছে। তো রোবট দিয়ে মশা করলে মানে ঢাকের দায়ে মানে মনসা বিকিয়ে যাবে, বুঝলেন তো মানে। তো ওইদিকে ও অতটা ভাববেন না, মানে অতটা ভয় পাওয়ারও কিছু নেই, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ওই দিক থেকে নিশ্চিন্ত থাকুন। আর আমরা যতটা আত্মঘাতী, হ্যাঁ, ওদের অত লাগবেও না। আমরা নিজেরাই তো কে আগে দান করিবে পান। দেখুন না, যখন ডেঙ্গু ভ্যাকসিনটা আসে 2025-এই তো আসার কথা, না হলে 2026, কারণ এইচপিভি চলে এসেছে, তখনই দেখবেন না মানুষ কীরকমভাবে নিজেরাই প্রাণ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো রোবট মশার দরকার পড়বে না, মানে খরচ বেশি পড়ে যাবে, জানেন তো। একটা রোবটকে যদি আপনি ম্যানুপুলেট করেন, চালান, হ্যাঁ, তার তো একটা এনার্জি সোর্স চাই, রোবটও এনার্জি সোর্স চাই, জানেন তো। এনার্জি সোর্স ছাড়া তো চলবে না। দেখবেন একটা ভিডিও দেখবেন ভাইরাল হয়েছে, ব্যাপারটা আদৌ এরকম নয়। ওই যে একটা রোবট ধান কাটছে, পাশাপাশি মানুষের পাশাপাশি ধান কাটছে, স্পিড তেমন কিছু আমার চোখে পড়লো না। ওরকম স্পিডে সাধারণ মানুষও মানে কৃষকও ধান কাটে। তাহলে ওই যে রোবটটা এরকম দেখানো হচ্ছে ধান কাটছে, অনেকেই শেয়ার করেছেন। তো একটু প্রশ্ন করুন তো, ওই রোবটটার এনার্জি সোর্স কত, কি, তার জন্য কত খরচা আছে, তাকে মেনটেন করতে হয়। তার চেয়ে একটা সস্তা শ্রমিক তার চেয়ে অনেক বেশি সস্তা, তাই না? দেশের যা পরিস্থিতি আপনারা জানেন, একটা মানুষকে কত টাকা দিয়ে পুরো রোজের কাজটা করিয়ে নেওয়া যায় বর্তমান বাজারে। তো সেই ক্ষেত্রে একটা রোবটকে তার এনার্জি সোর্স, হ্যাঁ, তার ব্যাটারি থাকলে ব্যাটারি, তাকে চার্জ করতে হয়, তার খরচা, তার মেনটেনেন্স, কল কবজা, এটা দিয়ে পোষায়। এই ধরনের ভিডিওগুলো মজার জন্য হলে ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি এভাবে দেখবেন না। যেটা নিয়ে আমি আলোচনা করি, ব্লু রিভার টেকনোলজি, যেটাকে বলা হচ্ছে ফার্মিং উইদাউট ফার্মার্স, সেটা তো এরকম নয়। সেটা কয়েক হেক্টর জমির ধান পুরো মেশিন দিয়ে কেটে নেওয়া যাবে কয়েক মিনিটের মধ্যে। সেটা তো অন্য প্রযুক্তি। সেটা তো একটা রোবট একটা করে ধরছে আর একটা করে ধান কাটছে, মানে গোছা করে ধান কাটছে, মানুষ যেমন করে ধান কাটে। তো এটা তো হাস্যকর হয়ে গেল না? এতে করে পোষাবে? হ্যাঁ, একটা জমির 1 একর জমির ধান কাটতে কত সময় লাগবে? ওরা হেক্টর হেক্টর ভাবছে, আর আপনারা ওই বিঘা কাঠাতেই পড়ে আছেন। ওরা কষ্ট পাবে না? একটু ভাবুন, ওদেরকে একটু সম্মান দিন। তো যাই হোক, তো এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, সমস্যা হচ্ছে কি, আমরা কিছু বিরোধিতা করতে গিয়ে, এটা খুব অনিবার্য ছিল, আমরা তো জায়নের শক্তি বিরোধিতা করছি। এই যেমন শিবম এখন কিছু মন্তব্য করেছে, টোটাল করণ, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, আমিও ব্যবহার করি, অনেকেই ব্যবহার করছেন এই শব্দগুলো। এবং দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত, যেভাবেই বলুন, এই শব্দগুলো আমি বাংলার এই লেখালেখির ক্ষেত্রে অনেক শব্দই আমি আমদানি করেছি বা আমি ব্যবহার করেছি, সেগুলো ছড়িয়ে গেছে, আপনারাও করছেন, এটা বাস্তব, অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু এই শব্দগুলো যদি আমরা মানে গ্রামেগঞ্জে এইভাবে সর্বত্র ব্যবহার করি, সহজ করে না বলে, তাহলে কিন্তু আমরা আরও বিচ্ছিন্ন হয়ে যাব। তো আমি যেমন গ্রামেগঞ্জে কথা বলার সময় টোটাল কন্ট্রোল শব্দটা ব্যবহার করি না, করলেও সেটা সঙ্গে সঙ্গে ভালো করে আগে সহজ করে গ্রাম্য ভাষায়, গ্রামের পটভূমিতে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। নইলে আমরাই কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধ থেকে যাব, মানে আমাদের বার্তাটা আরও বেশি ছড়াবে না, যেটা আমি সবসময় আশঙ্কিত। এই কারণেই অনলাইনের বাইরে গ্রামেগঞ্জে আমি ছুটে যাই, কারণ আমাদের তো প্রোফাইলগুলো রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট মাসের বাইরে আমরা কিন্তু বেরোতে পারছি না। একই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঘোরাঘুরি করছে, আপনারা দেখছেন, একই মানুষ দেখছেন, আমরা একই মানুষ কমেন্ট করছি বা শেয়ার করছি। বাইরে থেকে আরও বেশি মানুষকে অংশগ্রহণ করাতে হবে, এই তাগিদটা আমি প্রতি মুহূর্তে ফিল করি। তো পাশাপাশি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এটা প্রবণতা, যেটা খুব স্বাভাবিক প্রবণতা, এটা লড়াই করা, নিজের বিরুদ্ধে লড়াই করা। অনেকেই একটু জনপ্রিয়তার দিকে ছুটেছেন, যে আমি লিখছি, লোকে পড়বে, কিন্তু ছড়াবে, শেয়ার করবে, আর আনন্দ, এই ব্যাপারটা কাজ করছে।
কিন্তু ঠিক আছে, এটা স্বাভাবিক, সব যশের কাঙাল দেবতারাও, মানুষ তো জনপ্রিয়তা চাইবেই। কিন্তু আমরা এটা বোধহয় ভাবছি না যে ওই একই মানুষগুলোই যদি আমাদেরকে বলে, একই মানুষগুলোই যদি বলে, তার বাইরে যদি আমরা বাড়তে না পারি, তাহলে তো কি হবে? আমরা একটা গাড্ডার মধ্যে আটকে রইলাম। সেটা তো ওরা চাইছেই, প্রভুরা তো চাইবেই আমরা একটা গাড্ডার মধ্যে, ছোট্ট গাড্ডার মধ্যে আটকে থাকি। এই কারণেই আমি বাসে, ট্রামে, চায়ের দোকানে, গ্রামে গঞ্জে সবাই সবসময় সরব হতে বলি, মানুষকে সোচ্চার হতে বলি, শুধু অনলাইনে নয়। তো এটা না হলে কিন্তু আমাদের এই লড়াইটা কিন্তু বাড়বে না, ছড়াবে না। আমি আরও একবার আবেদন জানালাম। তো অনেক মানুষ এরকম আছেন যারা এখনও এই ব্যাপারটা করতে পারছেন না, নিজের বিরুদ্ধে লড়াই করতে পারছেন না। অনেকেই আছেন তারা অনলাইনে যতটা সরব হতে পারেন, ব্যক্তিগত জীবনে তারা অতটা সাহস পান না, বা তারা মাঠে ময়দানে বলুন বা বাসে ট্রামে বলুন, আলোচনা প্রসঙ্গে বা কোনো বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন না। এটা আমাদের মধ্যবিত্ত মানসিকতা বা ডিগ্রিধারী শিক্ষিত হলে আমাদের মধ্যে এটা কাজ করে, আমরা একটু সায় হয়ে যাই। তো এটা কাজ করে, এটাতে ওভারকাম কিন্তু করতেই হবে। আমি সবাইকেই বলছি, নইলে কিন্তু আমরা টিকতে পারবো না। এই তো বইমেলায় আমি দেখলাম আমাদের এক পাঠক এসেছিলেন, সেদিন বইমেলার শেষ দিন ছিল। তো আমি গেটের কাছে একজন অপেক্ষা করছিলেন, আমার এক বন্ধুও বলা যেতে পারে, ইনি অধ্যাপনা করেন। তো সেখানে গিয়ে দেখলাম যে উনি একটি স্টল থেকে ধর্মমূলক বা স্পিরিচুয়াল কোনো বই কিনছেন, গেটের সঙ্গে লাগানো আর কি। তো 9 নম্বর গেটের সঙ্গে লাগানো। তো আমিও গেলাম, কারণ বুঝলাম যে হ্যাঁ, আমার যার সঙ্গে দেখা হওয়ার কথা তিনি। এবং গিয়ে উনি বইয়ের দাম মেটাতেই আমি সঙ্গে সঙ্গে আমার যে ভূমিকা সেটা শুরু করে দিলাম, ডাইরেক্টলি ভ্যাকসিন নিয়েছেন কিনা, আগামীতে কি কি হতে পারে ইত্যাদি ইত্যাদি বলে দিলাম। তো উনি তো ছিলেন, ওই গেরুয়া পোশাক পরেছিলেন, ধর্মীয় পুস্তক বিক্রয় করছিলেন। তো খুব নির্জীব মনে হলো, মন তো খুব ক্লান্ত হতে পারে। তো যাই হোক, এরা তো সমর্পণবাদী মানুষ, ঈশ্বরের পায়ে সব ভালো মন্দ, এমনকি ভ্যাকসিনও সমর্পণ করে দিয়েছেন নিশ্চয়ই। তো যাই হোক, কিন্তু আমি সেখানে 5-7 মিনিট যতটুকু বললাম। তারপরে সেই অধ্যাপক বন্ধুটি বা পাঠক যাই হোক, সে একটু অবাক হলো, এইভাবে ডাইরেক্ট বলে দেন? আমি বললাম হ্যাঁ, আমি তো ডাইরেক্টই বলি, অসুবিধে কি? না মানে মানে হ্যাঁ, কেন? কিছুই নয় আসলে, ওই যে এভাবে ডাইরেক্ট বলতে উনি পারেন না, কারণ এটা প্রচলন নয় আমাদের সমাজে এভাবে ডাইরেক্টলি কাউকে বলা, ঠিকও নয়। কিন্তু যেখানে জীবন মরণের সমস্যা, সেখানে কি এত ভাবলে চলে না, তাই না? এত সৌজন্য করে ভূমিকা তৈরি করে, তো ভূমিকা তৈরি করে মানে যেটাকে আমরা বলি আর কি, একটা পরিবেশ তৈরি করে, সেই সময়টুকু তো নেই, কারণ তিনিও বেরিয়ে যাবেন, আমিও বেরিয়ে যাব, বইমেলা বন্ধের সময় চলে এসেছে তখন। তো ওইটুকু সময়ের মধ্যে তো আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচই করতে হবে, যতটা সময় কাজে লাগানো যায়। আমি এই কাজটাই করে চলেছি, তো কিছু করার নেই আমার। এখন প্রশ্ন করতে পারেন কাজ হচ্ছে কি না, এটা বলা মুশকিল। কাজ তো কিছু হচ্ছেই, কারণ এই মানুষটির মাথায় যখন এটা আমি ঢুকিয়ে দিলাম, যখন তার পাশে যখন কিছু ঘটবে, তখন অন্তত তিনি এটা তার মধ্যে কাজ করবে। তাহলে কি এই জন্য হচ্ছে? আগে হ্যাঁ, এটা ঢুকিয়ে দিন অন্তত। আর আমাদের লাইভ, আমাদের পোস্ট সবার কাছে কিন্তু পৌঁছচ্ছে না, পৌঁছতে দেবেও না ওরা। যাই হোক, তাহলে বইমেলার আগামীতে এটা হতে হবে, সেটা আমি আপনাদের বলছি। টোটাল কন্ট্রোলের অধীনে বইমেলা হবে, এবং এক প্রকাশকের অধীনেই সমস্ত ছোট ছোট স্টল চলে যাবে, এবং সেই ছোট স্টল যেগুলো প্রকাশক, সেগুলোর মৃত্যু ঘটবে। এবং কাগজের দাম আরও এত বাড়ানো হবে যে পাঠ্যপুস্তক ছাড়া, পাঠ্যপুস্তকে ভর্তুকি থাকবে, হ্যাঁ, সরকার রাখবে আর কি। কারণ স্কুলগুলোকে তো বজায় রাখতে হবে, কারণ স্কুলগুলো তো মগজ ধোলাইয়ের জায়গা, সরকারি স্কুলগুলো মগজ ধোলাইয়ের জায়গা, শিক্ষা ব্যবস্থাটা মগজ ধোলাইয়ের জায়গা। পাশাপাশি ভ্যাকসিনটাও দিতে হবে, এই যে 9 থেকে 14 ভ্যাকসিন, সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন এসে গেছে। তো ডিপপুলেশন প্রোগ্রামের ক্ষেত্রে স্কুলের একটা বড় ভূমিকা আছে, মগজ ধোলাই প্লাস স্বাস্থ্য, এই দুটোকে কন্ট্রোলে আনার জন্য, কবজায় রাখার জন্য। তো সেখানে পাঠ্যপুস্তক সরকার অবশ্যই সাবসিডি দেবে, কিন্তু
গল্পের বই বলুন বা এই ধরনের বই বলুন, গবেষণামূলক বই বলুন, বা যেগুলো পাঠ্যপুস্তক নয় তথাকথিতভাবে, তো সেই বইগুলোর দাম আগামীতে যা বাড়ানো হবে, বাড়বে, ওরা যে সিস্টেম চালু করতে চলেছে, তাতে করে ওই ইবুকের উপরই, হ্যাঁ, ইবুকের উপরই মানুষ ভরসা করতে থাকবে এবং ওরাও সেটা প্রমোট করবে। কিন্ডল, আমাজনের কিন্ডল নাম আপনারা শুনে থাকবেন, তাই তো? তো এগুলোকে ওরা প্রমোট করবে আগামীতে, ওরা বেশি বেশি করে। অর্থাৎ বইমেলাটাতে দেখবেন আগামীতে কাগজের বই কমতে 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 কোথায় দাঁড়াবে এবং ছোট ছোট প্রকাশকের ঝাঁপ বন্ধ হবে, সেটাও আমি জানি। বহু আগেই অ্যালার্ট করে গিয়েছি অনেককে। কিন্তু ওই যে একতা নেই, বিভিন্ন রং, শিক্ষকদের মধ্যে যেমন এত এত রং, সেরকম প্রকাশকদের মধ্যেও অনেক অনেক রং, তো তারাও ঐক্যবদ্ধ হতে পারছেন না। আর প্রত্যেকেই ভাবছে আমি তো বাঁচি, এই করতে গিয়ে যেটা হয় আর কি, ডিভাইড অ্যান্ড রুল, সেটাও তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। ভয়ঙ্কর সময় আসতে চলেছে প্রকাশনার ক্ষেত্রে। তবে হ্যাঁ, ওই যে বলি যে মহাকালের ব্যাপারটা কিন্তু এখানেও রয়েছে, কাজ করছে। কি, সময়ের দাবিকে যদি আপনারা প্রকাশনা করুন, ব্যবসা করুন, ঠিক আছে, লিটল ম্যাগের কথাই বলি, সময়ের দাবিকে যদি আপনারা চিনতে না পারেন, সে আপনি লেখক হন, সাহিত্যিক হন, প্রকাশক হন, তাহলে কিন্তু আপনাদের পতন অনিবার্য। মহাকাল সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছে এবং এই প্রক্রিয়াতে যে মধ্যবিত্তের বিনাশ, আমি বারবার কথাটা বলি, এই মধ্যবিত্ত বিনাশের মধ্যে কিন্তু এই সেগমেন্টগুলোও পড়ে যাচ্ছে কম বেশি। আগে হ্যাঁ, তাই নয় কি? ভাতা নির্ভর সমাজ, ব্যাংক অ্যাকাউন্টটা সবাইকেই করা হয়েছে কেন? ওই যে ভাতা দেওয়া যাবে বলে। রেশনিং হবে খাবার দাবারের, এ নিয়ে আমি পরে ভিন্ন একটি ভিডিও করব। খাবার দাবারের রেশনিং কিভাবে হবে, কবে থেকে শুরু হতে পারে, এখন বললে তো আপনারা আবার ভয়টায় পাবেন। ইতিমধ্যেই আবার একজন দেখলাম হোয়াটসঅ্যাপে বলেছে যে এরকম ভিডিও দেখলে অশান্তি হয়, মন হয়। তো আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, তুমি তাকে বলো স্টার জলসা দেখতে, মন সবসময় বিন্দাস থাকবে, লাইভ জিনা লালা, তাই না? আমাদের মাননীয়াও দেখেন, পরামর্শ দেন, তাই না? তো দেখতে দেখতে যদি আপনজনেরও চলে মানে হয়ে গেল আর কি, তো তাতেও আনন্দ। মহাকালের লীলা, কি করবে আর, সবই তো তাঁর ইচ্ছে, তাই না? আলটিমেটলি সবই তাঁর ইচ্ছে, আমি যে কাজটা করছি সেটাও তাঁরই ইচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে কিছু মানুষকে, প্লাবন মনে আছে তো, মনু নয়, নোয়া, আমাদের মনু অবশ্যই নোয়া, সেই নোয়াস আর্ক, একটা বিশাল বড় নৌকো, জলযান, তার মধ্যে নারী পুরুষ স্পেসিস বাঁচানোর জন্য সংরক্ষণ করেছিলেন নোয়া, যাতে প্লাবনের সময় সৃষ্টি ধ্বংস না হয়। মহাপ্লাবনের সময়, দ্য গ্রেট ডেলিউজ, খুব সিম্বলিক কিন্তু। আপনারা যারা একটু বাইবেল টাইবেল পড়েছেন, এবং এই উল্লেখ সেই বাইবেল শুধু নয়, যারা ইসলামিক শাস্ত্র অধ্যয়ন করেছেন তারাও এই ব্যাপারগুলো জানেন, প্যারালাল ব্যাপারগুলো রয়েছে। তো আমি এটা নিয়ে পরে আলোচনা করব। আমরা মনে হয় মহাকাল আমাদের দিয়ে সেই কাজটাই করাচ্ছেন, ওই নোয়াজ আর্কের মতো, অর্থাৎ সৃষ্টির রসাতলে যাতে না যায় তার জন্য প্রতিটি স্পিসিসের একজোড়া করে গাছ হোক, শস্য হোক, প্রাণী হোক, তাই তো, সেই আর্কের মধ্যে, সেই নৌকোর মধ্যে আর কি, তাকে তিনি কিন্তু বাঁচিয়েছিলেন। মহাপ্লাবন শেষ হয়ে যাওয়ার পরে ওরাই আবার নতুন বৃক্ষ রচনা করেছিল, তাই তো? এমনটাই পুরাণ তো, মিথ এমনটাই বলছে, কিন্তু সেটা আমি খুব সিম্বলিক বলে মনে করি। যাই হোক, এবারে চলে আসছি পরবর্তী প্রসঙ্গে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে লিটল ম্যাগ, কি দেখবেন গেলে, আমার খুব কষ্ট হয় জানেন তো। একসময় আমি লিটল ম্যাগ আন্দোলন করেছি, সার্বিক বলে একটা পত্রিকা বের করতাম সেই সময়, যদিও তখন আমি এই চেতনার অংশ ছিলাম না, তখন মার্ক্সবাদী ছিলাম, যদিও প্রচলিত মার্ক্সবাদী নন, অতি বাম বলে যে নকশালপন্থী, এরকম মার্ক্সবাদী ছিলাম। তো যাই হোক, তো লিটল ম্যাগের প্রতি তো একটা আবেগ ছিলই আমার, সাম্প্রতিককালে সেটা শেষ হয়ে গেছে। কারণ আমি সবসময় এভাবেই লিটল ম্যাগকে দেখেছি যে মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে সত্যি কথাটা বলা।
কিন্তু সেটা যে মার্ক্সবাদ নিয়ন্ত্রিত চিরকালই থাকবে এই সময়েও দালাল হিসেবে চুপচাপ থেকে যাবে, নিউ ওয়ার্ল্ড অর্ডার থেকে শুরু করে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে কোনো কিছুই তাদের লেখালেখিতে স্থান পাবে না, আমি তো তখন ভাবিনি, সেই সময়ের কথা বলছি। এখন ভাবি, এখন আমি অবাক হই না। আর ব্যাপারটা জানি, তবু প্রতিস্থলে আমি গিয়ে নিজে না হলেও নিজে গিয়েও, কিন্তু নিজে গেলে আবার কি হয়, পরিচিত লোকজন কোনো একটা পত্রিকা হাতে নিলেন, কি আছে লেখা বোঝার চেষ্টা করি তো না, দেখি তো এরকম কোনো টপিক আছে কিনা, তার আগেই বিল করা শুরু, মানে এটা কীরকম দাঁড়াচ্ছে বলুন, এই অবস্থা কি, মানে গছানো। এটা অনেকেই অভিযোগ করেন লিটল ম্যাগ মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে গছানো, অর্থাৎ মানুষকে আকৃষ্ট করতে পারছেন না তারা। কবি সাহিত্যিক যারা লিখছেন সেসব পত্রিকায় তারা হয়তো কেউ কেউ কিনছেন, কিন্তু তাতে করে তো ছবিটা খুব একটা প্রীতিপ্রদ হয় না, হয় কি প্রীতিকর হয় কি, হয় না। সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে লিটল ম্যাগ, আমার তো তাই অবজারভেশন, ভুল হলে মার্জনা করবেন। কিছু কবি সাহিত্যিক তারা লিটল ম্যাগে আড্ডা মারেন, এবং অনেক কবি সাহিত্যিক বইমেলাকে একটুখানি নেশা করা, একটুখানি কোল্ড ড্রিঙ্কসের বোতল একটু মিশিয়ে নিয়ে একটুখানি বিশেষ আঁতেল হওয়া, এই ব্যাপারটা তারা এখনও মেনটেন করে চলেছেন। ঠিক আছে, এটা একটা বোহেমিয়ান লাইফস্টাইলের অঙ্গ, বোহেমিয়ান লাইফস্টাইল হলে একটু ভালো লেখা বেরোয় বলে অনেকে দাবি করেন। তো যাই হোক, সে করতেই পারে, কিন্তু লেখাটা কোথায়? অনেক পত্রপত্রিকা দেখছি সেই পুরনো আমলের সব অনেক কবি সাহিত্যিক মারা গেছেন, তাদের স্মৃতিতে কমল কুমার সংখ্যা, সতীনাথ ভাদুরী সংখ্যা, মানে এরকম বিভিন্ন রকমের সংখ্যা বের করছেন। বেশ, করতেই পারেন, ভালো কথা। তো তার সঙ্গে বর্তমান সমাজের যে সমস্যা, লড়াই, হকারদের জীবিকা চলে যাওয়া, কেন চলে যাচ্ছে, এআই এর ফলে কি কি ঘটতে চলেছে, এগুলো কোথায়? সেখানে রিলেশনটা কোথায়? রিলেশনটা কোথায়? এক মিনিট। তার ফলে কি দাঁড়াচ্ছে, কবিরা অনেক কবিতার বই বের করছেন, সহকবিদের উপহার দিচ্ছেন, তারাও বের করছেন, তারাও উপহার দিচ্ছেন, এই করে করেই একটা অদ্ভুত রকমের, আমার কাছে অদ্ভুত লাগে, একটা সাহিত্যের জগৎ তৈরি হয়ে যাচ্ছে। এরকম দৃশ্য বারবার আমরা দেখতে পাচ্ছি, পুনরাবৃত্তি ঘটছে, আমার স্টলে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, যে কোনো একজন কবি আরেকজন কবিকে তার বই কেনার কথা বলতেই তিনি বলছেন, আমার বই কিনেছিস? আমি তো গতবার তোর একটা বই কিনলাম, তো তুই তো আমার কোনো বই কিনিসনি। মানে ব্যাপারটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থাৎ বইয়ের কন্টেন্ট নয়, কন্টেন্ট আকর্ষণ করছে না তার, যেহেতু বন্ধু, তাই মানে কবি বন্ধু বন্ধু বই কেনার জন্য বলছে, তো সেও বলছে তাহলে আমার বই কেন কিনবি না, তারও যুক্তি আছে। তাহলে বই কি এইখানে গিয়ে থেমে যাবে? বই কি এইখানেই, এটাই গন্তব্য ছিল বইয়ের? তা তখন মাঝে মাঝে মনে হয় এগুলো কি কাগজের অপচয় নয়? মার্জনা করবেন, আমার তো কাগজের অপচয় বলে মনে হচ্ছে এই ধরনের বই, যে বইগুলো এরকম অবস্থায় দাঁড়ায়। আপনি লিখছেন, আপনি কবি, আপনি সাহিত্যিক, আপনার পাঠক থাকবে না? তাহলে কেন লিখছেন? নিজের জন্য লিখছেন তো যদি বলেন, তাহলে ছাপাচ্ছেন কেন? আর ছাপালে বাড়ির মধ্যে রেখে দিন, ঘরের মধ্যে রেখে দিন, বাইরে কেন প্রদর্শন করছেন? আর মুখে বলছেন, অনেকে বলছেন না আমার বই এখন লোকে বুঝবে না, আমি আগামীর জন্য লিখি, অমুক তমুক, এরকম অনেক কবিকে আমি জানি, মানে
যাদেরকে আপনারা সাধারণ মানুষ আঁতেল বলে থাকেন। আমার গায়ে লাগতো একটা সময়, কারণ আঁতেল কথাটা তো তেলেকচুয়াল থেকে এসেছে, ফরাসি শব্দ অ্যাঁটেল। হ্যাঁ, তো যাই হোক, শব্দটার মানে আমরা জানি না অনেকেই। তো যাই হোক, আঁতেল কথাটা নেগেটিভ সেন্সেই ব্যবহার করা হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন আমার মনে হয় যে সত্যি আমরা কোথায় যাচ্ছি, মানে তো হ্যাঁ, এরকম অনেক কবি সাহিত্য, এটা নিয়ে আমার মানে হাতির পিঠে হাতিমতাই বলে একটি লেখাও রয়েছে, যে তারা কি বলেন যে আমি এতটা এগিয়ে লিখছি, এতটা এগিয়ে ভাবছি যে আমার পাঠক এখন কেউ বুঝবে না আমার লেখা, 50 বছর বাদে আমার লেখা বুঝবে, মানে আমার পত্রিকাকে বুঝবে বা আমার লেখাকে বুঝবে। সবাই নন, এক শ্রেণীর কবি এরকম আছেন, ব্যক্তিগতভাবে চিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার তাকে পাল্টা প্রশ্ন করুন, আচ্ছা আপনার বাড়ির ছেলেপুলে, নাতি নাতনি এরা বাংলা পড়ে, তাহলে 50 বছর পরে কারা বাংলা পড়বে? তো আপনার বাড়িতেই তো কেউ বাংলা পড়ার লোক নেই। আর এখন টুকটাক তবু কিছু মানুষ, বাংলাটা মধ্যবিত্ত শ্রেণীর কথাই বলছি, এখনও মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে, তো আগামীতে মধ্যবিত্ত শ্রেণীর কী অবস্থা হবে আপনারা জানেন। আর যারা উচ্চবিত্তের মধ্যে চলে যেতে পারবেন দালালি করে, টিকে থাকতে পারবেন, তো তাদের সন্তান কতজন বাংলা পড়বে বলুন দেখি? তা আপনি ভাবছেন যে বাংলা আগামী 50 বছর পরে আপনার লেখাটা পড়বে? হ্যাঁ, বাংলা ভাষা আগামী 50 বছর পরে কারা বলবে জানেন? হ্যাঁ, শিক্ষিত শ্রেণী বাংলা বলবে? কজন বলে এখন? কজনের সন্তান বাংলা মিডিয়ামে পড়ে বলুন দেখি? শিক্ষকদের ক্ষেত্রেই জিজ্ঞাসা করুন না কেন। তো আপনি কি করে আশাবাদী হচ্ছেন যে 50 বছর পরে আপনার এইসব কঠিন কঠিন, হ্যাঁ একদম, এইসব বাংলা আবার কি জানেন তো, সহজ বাংলা নয় কিন্তু এসব লেখা, জানেন তো, যেহেতু এক্সপেরিমেন্টাল লেখা, মানে সহজ করে কঠিন কথা বললে তো আপনি বুঝেই ফেলবেন কবিতা। আর আপনি যদি কোনো কবিতা একবারে পড়ে বোঝেন, ওটা কবিতাই নয়, দুবারে পড়ে বুঝলে একটু হয়েছে, তিনবারে পড়ে বুঝলে বেশ হয়েছে, 4বার পড়ার পরে বুঝলে যদি মনে করেন হ্যাঁ বুঝেছি, তারপরে দারুণ হয়েছে, আর যদি সারা জীবন ধরে পড়ে না বোঝেন তাহলে বুঝবেন ওটা মাস্টারপিস হয়েছে। কিছু বুঝলেন? আগে হ্যাঁ, এরা এমনটাই ভাবেন। তো যাই হোক, তাদের ভাবনা মহাকাল দেখিয়ে দিচ্ছে কি অবস্থা দাঁড়াচ্ছে, স্টলগুলোর অবস্থা, লেখালেখির অবস্থা, পাঠকের অবস্থা, পাঠকই নেই, পরস্পরকে বিতরণ করতে করতেই চলে যাচ্ছে। আরেক শ্রেণীর কবি আছেন, ইদানিংকালে বাড়ছে, আমি যাদের কথা বললাম সেটা নতুন নয়, তারা আগেও ছিলেন, উন্নাসিক। তারা মনে করেন যে পাঠকের সঙ্গে কবি সাহিত্যিকের, পাঠককে বোঝানোর দায়িত্ব কবি সাহিত্যিকের নয়, আমি আমার মতো লিখব, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, লোকে ঠিক খুঁজে নেবে। ঠিক আছে, তাদের দর্শন আছে বা চিন্তাভাবনা আছে। তো আরও এক শ্রেণীর ইদানিংকালে লিখছেন, যারা মানে জনপ্রিয়তার জন্য লিখছেন, তারা আবার কি বলেন, যা ইচ্ছে তাই লিখে ফেলেন। আর কবিতার তো কোনো ডেফিনেশন নেই, সংজ্ঞা নেই, আপনারা জানেন, কোনো ডেফিনেশন নেই, সংজ্ঞা নেই। হ্যাঁ, ওই জন্য আমার দুটো লাইন আছে, মজা করে বলি, কবিতা এখন সংজ্ঞাহীন, কে আছিস চোখে জলের ঝাপটা দে। সংজ্ঞাহীন শব্দটি দুটো মানে, একটা হলো ওই যে অজ্ঞান হয়ে গেছে, সংজ্ঞা হারিয়েছে, আর একটা হলো ডেফিনেশন নেই, তাই তো? তো এই হলো পরিস্থিতি। তো লিটল ম্যাগের ক্ষেত্রে যেটা ঘটবার, আমি বলে দিচ্ছি, জনবিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যেই। আর এখন বাপরে বাপ, করোনা কালে তারা যে কত ভয় পেয়েছিল, আমি কয়েকজন সম্পাদককে চিনি ব্যক্তিগতভাবে, এবং সবাই তো ডোজ নিয়েই বসে আছে। আমি খুব কষ্ট পাই, জানেন তো, যে একটা প্যারালাল ভাবনার জগৎ হিসেবে লিটল ম্যাগের একটা বড় অবদান থাকার কথা ছিল। আর অন্তত এই সময়ে দাঁড়িয়ে, যখন নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্ম হচ্ছে, গ্রেট রিসেট হচ্ছে, বিল ব্যাক বেটার হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে লিটল ম্যাগ আন্দোলন একটা বড় জায়গায় যাওয়ার কথা ছিল বলে আমি মনে করি, সম্ভাবনা ছিল, কিন্তু হলো না। কিন্তু সবাই ওই যে প্যানিকগ্রস্ত হয়ে গেল, কেউ ধরতে পারলো না, কেউ বললো ওটা ডাক্তারদের ব্যাপার, আমরা কি করে বুঝবো। কিন্তু রিসার্চ করার অধিকার সবার আছে, সেটা তারা বুঝলো না। পাশাপাশি ওই যে কন্ট্রোলের ব্যাপারটাও তো আছে, রিস্ক নেওয়ার ব্যাপারটাও আছে, সমস্ত মিলিয়ে লিটল ম্যাগ
ফেইল টু রাইজ টু দ্য ওকেশন, অর্থাৎ সময়ের দাবিতে মাথা তুলতে পারল না। তাই আগামীতে যেটা হওয়ার কারেকশন যেটা বলি, শুধুমাত্র মধ্যবিত্তের বিনাশ নয়, বিভিন্ন ক্ষেত্রে এই যে ধরুন এইসব কবি সাহিত্যিক থেকে শুরু করে বা এই ধরনের সমস্ত কিছুরই বিনাশ কিন্তু আগামীর গর্ভে রয়ে গেছে। তো এখান থেকেই এই ধ্বংস থেকেই সৃষ্টির বীজ উঠে আসবে, নতুন লেখালেখি, নতুন ভাবনা। এটাই তো মহাকালের নিয়ম, তাই না? যাই হোক, এবারে হ্যাঁ, আর একটা এই প্রসঙ্গে বলে নিই সংক্ষেপে। ফুড স্টলের নিন্দা অনেকেই করেছেন, আটকাতে পারেননি। খাবার স্টল প্রতিবারে এবারে আরও বেড়েছে, আগামীতে আরও বাড়বে, কারণ মানুষ খাবারের দিকে যাচ্ছে। বেশ, মানুষ তো খেতে ভালোবাসে, তাই না? স্বাভাবিক। মানুষ তো প্রথমে প্রাণী, ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল, তাই না? মানুষ তো প্রাণী, অ্যানিমাল। তো অ্যানিমালরা তো খাবেই না, শুধু বই পড়বে? তো এখন আপনারা গালিগালাজ করতেই পারেন, এত এত স্টল কেন, মানুষকে গালিগালাজ করছেন, তবে এমন কিছু লিখুন যাতে করে মানুষ আপনাদের কাছে আসে ছুটে। হ্যাঁ, করা যায়, কেন করা যাবে না? হ্যাঁ, সবাই আসবে না, সম্ভব নয়, কারণ মানুষ তো স্বাভাবিকভাবেই জৈবিক বৃত্তির একটা দাস। সে খাবার, প্রতিটি মানুষকেই বেঁচে থাকতে গেলে খেতে হয় তো, কিন্তু প্রতিটি মানুষকে কি বেঁচে থাকতে গেলে বই পড়তে হয়? এমন তো নয়, এমন তো নয়। সেটাই তো মেনে নিতে হবে আপনাদের, আমাদের সবাইকে মেনে নিতে হবে যে বই না পড়েও দিব্যি বেঁচে থাকা যায়, শেক্সপিয়ার না পড়েও বেঁচে থাকা যায়, শেলি না পড়েও বেঁচে থাকা যায়, এমিল জোলা না পড়েও বেঁচে থাকা যায়, জিব্রান না পড়েও বেঁচে থাকা যায়। সমস্যা কোথায়? কিন্তু ডাল ভাত রুটি শাক সবজি যাই হোক না কেন, এসব না খেয়ে বেঁচে থাকা যায় না। এই ফুড স্টল, বেশ, তাহলে আপনি মনের খাবার এমন করে তৈরি করুন যেখানে ফুড স্টলে যাওয়া 100টা মানুষের মধ্যে অন্তত 10টা মানুষ আপনাদের ওখানে আসবে। সেটা কেন করছেন না? এটা আপনার দায় নেই? আপনাদের দায় নেই এখানে? সময়ের সঙ্গে চলুন, সময়টাকে বুঝুন। আমি বারবার করে এই জন্য বলি যে সময় কাটলে বিনোদন, সময়কে কাটলে সাহিত্য, সেটা করুন। সবসময় মানুষকে গালিগালাজ করলে হয় না। গালিগালাজটা করে আপনার শুধু সময় নষ্ট হয় এবং গালিগালাজটা আপনার দিকেই ছুটে আসে, তাই না? আপনি হতাশাগ্রস্ত হয়ে পারেন, তাই না? সময়কে চেনুন। আমি আবার অনুরোধ করব, জানি না আমার এইসব লাইভ তারা দেখেন কি না, তবে কেউ না কেউ তো দেখবেনই। প্রভুদের মতো অনেকেই আমার ওপর নজর রাখেন। যাই হোক, এবারে আসছি গুরুত্বপূর্ণ অংশটিতে, আরও একটি গুরুত্বপূর্ণ অংশে, বাজেট। দুটো বিষয়ে আলোকপাত করব এবং আপনাদের তৈরি থাকতে বলবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বাস্থ্য। অনেকেই প্রশ্ন করছেন, বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন, একটি উত্তর আমি দিই, হার্ট কিভাবে ভালো রাখবো। না, হার্টের ইস্যুটা তো এখন সবার সামনে। দেখুন, আমি আবার বলছি, আমি কিন্তু প্রাকৃতিক বিষয়ের কথাই বলবো। আমি পরীক্ষিত সত্য এবং যেটা আমি আমার দাদুকে দেখেছি, তিনিও কবিরাজ ছিলেন, তার সম্পর্কে লিখেছি আমি, আমার স্ট্যাচুতে তার কথা রয়েছে। তো হার্ট ভালো রাখার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাখবেন অন্তত 20 ঘন্টা, 24 ঘন্টা হলে ভালো হয়, বা 20 ঘন্টা হলেও যথেষ্ট। এই 15 থেকে 20 ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং সেই জলটা ছেঁকে খেয়ে নেবেন। এটা প্রতিদিন করতে হবে এমন কোনো মানে নেই, তবে যদি মনে করেন আপনি যদি মেনটেন করতে পারেন, সমস্যা নেই। কারণ শুধু হার্ট নয়, অন্যান্য অনেক ক্ষেত্রে এই অর্জুন গাছের ছালের উপকারিতা রয়েছে, বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। এখানে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। তবে যারা সুগারের রোগী, ইতিমধ্যেই সুগারের রোগী হয়ে আছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, এবং গর্ভবতী মহিলা, এই 2 শ্রেণীর মানুষ কিন্তু অর্জুন গাছের ছাল, যেটা আমি বললাম, সেটা খাবেন না। এখন কেন খাবেন না ওই আলোচনায় যাচ্ছি না, কারণ তার নেতিবাচক প্রভাব ঘটতে পারে।
এ কারণেই নিষেধ করা হলো। আরেকটা বিষয় বলে দিই, এছাড়া তো আপনি ব্যায়াম করা থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, সিঁড়ি ভাঙা, এগুলো তো বহুবার বলেছে, সাঁতার কাটা, যাদের স্কিপিং করা, যাদের এখনও পারেন স্কিপিং করতে, স্কিপিং করা, আমি এখনও স্কিপিং করি। তো এই বিষয়গুলো তো শারীরিক, মানে শুধুমাত্র অর্জুন গাছের ছাল ঠিক আছে, এটা তো আপনার অবশ্যই উপকারী, কিন্তু তাই বলে একেবারে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, কিছুই করবেন না, শুধু অর্জুন গাছের ছাল খাবেন, সেটাও ঠিক নয়, তাই নয় কি? একটা আমাদের শরীর, মানুষের শরীর তো পরিশ্রমের জন্যই তৈরি না। আমাদের দেখবেন খেয়াল করে, আমাদের মাস্কিউল, আমাদের যে গঠনটা, মাসেলের যে গঠনটা, হাতের পেশি থেকে শুরু করে সব কিছু দেখবেন সমস্ত কাজের জন্য তৈরি। তো সেটাকে আমরা যদি সভ্যতার কৃত্রিমতার মোড়কে রেখে দেন, শারীরিক পরিশ্রম একদমই না করেন, তাহলে তো আপনি অসুস্থ হবেনই। আর এখন যত অসুস্থতা ঘটছে, করোনামৃত হওয়ার পরে তো আরও বেড়ে গেছে, তার মূল কারণ কিন্তু এই ইনঅ্যাক্টিভিটি, যাকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল। তাই তথাকথিত শিক্ষিত মানুষ যারা অফিসে কাজ করেন, যাদের মধ্যে বসে থাকার কাজটা বেশি, তাদের মধ্যেই প্রেশার, সুগার থেকে শুরু করে ইউরিক অ্যাসিড থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে বিভিন্ন রকমের, তবে কোলেস্টেরলের গল্পটা আলাদা করে বলবো, এটা ভয় পাওয়ানো হয় আর কি। তো যাই হোক, কোলেস্টেরল মাত্রই কিন্তু খারাপ কিছু নয়, বরঞ্চ আমাদের পক্ষে উপকারী। এখন এটা বলতে গেলে আবার অনেক সময় লাগবে। যাই হোক, এবার আরেকটা কথা বলি। স্বাস্থ্যবিধি সংক্রান্ত আমি আগেও ভিডিও করেছি, আগের চ্যানেলে ছিল, এখানেও ছোট ছোট পোস্ট দিই, কিন্তু আবার এর মধ্যে বড় ভিডিও করতে পারবো কিনা আমার জানা নেই। কিন্তু আমি তো, যারা আসছেন বইমেলায়, তাদেরকে তো প্রশ্ন করলেই আমি তাদেরকে সময় দিচ্ছি, বলছি কি কি পরিস্থিতি, কি কি করতে হবে, কি কি খেতে হবে, সবই তো বলছি। তো আপনারা, আপনাদের যদি মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি বিষয়, তো আপনারা কেন আসছেন না আমার কাছে এগুলো নিয়ে? কারণ এগুলো তো অনেক ক্ষেত্রে ব্যক্তিগত প্যারামিটারগুলো জানতে হয়। এই যেমন ধরুন, আপনার এই যে মধুমেহ বা ডায়াবেটিস থাকলে আপনি খেতে পারবেন না, এটা আমি নেহাত ভালো করে মানে জেনে বললাম। তাই এখন না হলে আমি ওভারঅল একটা কিছু বলে দিলাম আর আপনি সেটা অন্ধের মতো অনুসরণ করলেন, সেটাও তো ক্ষতিকর হতে পারে না। আর তাই সবসময় এসব ক্ষেত্রে ব্যক্তিগত মতামত নেওয়াটাই, ফেস টু ফেস কথা বলাটাই বেশি ভালো, তাই নয় কি? আর আপনারা যদি বলেন দূর থেকে আসা সম্ভব হচ্ছে না, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটা ততটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্ব দিয়ে দেখছেন না। সেরকম গুরুত্বপূর্ণ হলে নিশ্চয়ই আসতেন, বইমেলায় হোক, কলেজ স্ট্রিটে হোক। তা আমি যে গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছি, আমি কি ব্যক্তিগত স্বার্থে যাচ্ছি? গ্রামের মানুষ, বিশ্বজিৎ আছে এখানে, অনেকেই আছে, আমি যে যাই, তারা জানেন যে গ্রামের মানুষের সঙ্গে আমি ইন্টারেক্ট করি। সেখানে মানে গ্রামের মানুষ কতজন আমার বইপত্রের খোঁজ করেন? কেউ করেন না, নিয়েও যাই না আমি কোনো বই সঙ্গে। তো কেন যাই? ব্যক্তিগত স্বার্থে যাই না। আমি মনে করি এই মানুষগুলো না জাগলে সমাজের অস্তিত্ব বিপন্ন হবে, তাই যাই। আর আপনারা ব্যক্তিগত স্বার্থে আসতে পারেন না। অন্তত আমি যখন গ্রামে গঞ্জে যাব সেটা খেয়াল রাখুন, কোন সময় কোথায় যাচ্ছি, সেখানে এসে দেখা করুন। সব কিছু কি দূরে বসে ঘরের মধ্যে আরামে পেয়ে যাবেন? এই মানসিকতা বর্জন করুন। এই মানসিকতাকেই ওরা কিন্তু কাজে লাগাচ্ছে। এবারে আসছি বাজেটের এইচপিভি ভ্যাকসিন। অভূতপূর্ব ঘটনা। আপনারা জানেন, স্বাধীনতার পরে, আমার জানা নেই, যদি জানা থাকে আমাকে জানাবেন, তথ্য দিয়ে সাহায্য করবেন, যে কোনো বাজেটে এইভাবে কোনো ভ্যাকসিনকে ঘোষণা করে ফ্রি করে দেওয়া হলো কোনো বাজেটে, এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসে তথাকথিতভাবে স্বাধীন ভারতের ইতিহাসে আগে ঘটেছে কিনা? ঘটেনি। কেন এবার ঘটল? ফার্মা লবির চাপ, মহাজনী শক্তির চাপ কতটা মারাত্মক সেটা কি এবারেও বুঝতে পারছেন না? তারপর এরপরে কি হবে? তৈরি থাকুন এখন থেকেই। কিন্তু আপনারা যারা এই অমৃত নিতে চাইছেন না, তাদের জন্য বলছি, যারা নিতে চাইছেন নেবেন, কোনো সমস্যা নেই, জেনে বুঝে নেবেন। তো এইচপিভি নিয়ে, সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে, আমার ভ্যাকসিন নিয়ে কতটা কি জরুরি, এ নিয়ে আমার
একাধিক ইউটিউব ভিডিও আছে। আমেরিকা, ইউরোপের অভিভাবকরা তাদের প্রতিক্রিয়া কী, তারা কেন কেন এটাকে রিজেক্ট করছেন সে বিষয়ে আলোচনা আছে, ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন, আমি মাঝে মধ্যেই লিঙ্ক দিয়ে থাকি। তো যারা, সুতরাং তাদের ওপর নির্ভর করছে নেবেন কি নেবেন না। কিন্তু যারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন যে নেবেন না, দরকার নেই, ইতিমধ্যেই প্যানিকবাজি, একজনকে মেরে ফেলে বাঁচিয়ে তোলা হলো, এগুলো কি ভাবতেন উনি জানতেন না? সব ওনারা জানেন, তার জন্য আবার পেয়ে থাকেন। মৃত্যু স্টেজ করার জন্য এরা পয়সা পান, মানে এরা সব কিছুর জন্য। মূল্যবোধ বলে কিছু নেই এখন, ভোগবাদী সমাজে মূল্যবোধ বলে কিছু নেই, থাকে না, থাকে না। তাই বেঁচে উঠলে কি হবে? সার্ভিক্যাল ক্যান্সার শব্দটা তো জনগণের মধ্যে ঢুকিয়ে দেওয়া গেলো যে ও বাবা, ওরকম একটা রোগ আছে, তাহলে ওতেও মৃত্যু হতে পারে। এর হয়নি, এর মৃত্যুর নাম উচ্চারণ করতেও আমার জানেন তো ইচ্ছে করছে না, আপনারা নামটা জানেন তাই বলছি না। হ্যাঁ, তো নাম উচ্চারণ করছি না আমি তো, কিন্তু কি হলো তাতে? মেন স্ট্রিম মিডিয়ার খবর, বাংলাতেও বেরিয়েছে, ইংলিশেও বেরিয়েছে, হিন্দিতেও বেরিয়েছে, লোকজন জেনে গেল সার্ভিক্যাল ক্যান্সার ব্যাপারটা কি। হ্যাঁ, মাথার মধ্যে ওরে বাপ রে বাপ, তার মানে এটা মৃত্যু হতে পারে। এইবার এই নামটা নিয়ে যখন আশা কর্মীরা যাবেন, স্বাস্থ্যকর্মীরা যাবেন বাড়ি বাড়ি বা স্কুলে যাবেন, অভিভাবকদের যখন বোঝানো হবে এই যে সার্ভিক্যাল ক্যান্সার একটা ভ্যাকসিন সরকার থেকে দিচ্ছে 9 থেকে 14, খুব গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, নিয়ে নিন, সন্তানকে দিতে হবে, সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ে যাবে, হ্যাঁ তাই তো, ওরকম একটা খবর পড়েছিলাম না, কি মারা গেছিল, মানে কেউ মারা গিয়েছিল তারপরে বেঁচে উঠেছে, সেটা হয়তো খেয়াল করেনি, অথবা করলেও ব্যাপারটা তার মধ্যে ওই ব্যাপারটাই এত গুরুত্বপূর্ণ যে বাপরে বাপ, এতে লোক তাহলে মরতে পারে, ওরে বাবা, হয়ে গেল। অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের জন্য এবং জায়নিক শক্তির জন্য ক্ষেত্র পরিষ্কার, এক কদম হয়ে গেল। এরপরে আরও মরবে তো, হ্যাঁ মরবে, মারবে, এরকম অনেক কিছু ঘটবে আর কি। মিডিয়া সব পারে, আর মিডিয়া ভাবছে, দালাল সাংবাদিকরা ভাবছে আমরা তো বেঁচে যাই, আমাদের টাকা দিচ্ছে আমরা লিখছি, আমাদের ফান্ড করছে আমরা লিখছি, ওরা ভাবছে বাপ রে বাপ কি সুন্দর। কিন্তু মহাকাল এই সাংবাদিকদের জন্যও তো একই জায়গায় লিখে দিয়েছে, কদিন পরে এদের চাকরি বাকরি, কন্টেন্ট রাইটারের চাকরি বাকরি, জার্নালিস্টদের চাকরি বাকরি সব এআই খেয়ে নেবে, মিলিয়ে নেবেন, সব এআই খেয়ে নেবে, ভাতা। এই ভাতা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, আগের চ্যানেলে ছিল, চ্যানেল তো উড়ে গেছে। দেখি আমি আগামীতে ভাতা নিয়ে কীভাবে দেওয়া হবে, ভাতাটা কি, ফুড রেশনিং থেকে শুরু করে, যাতে করে আগামীতে আপনারা প্রস্তুত থাকতে পারেন এবং জনসংযোগ বাড়াতে পারেন। জনসংযোগটা বাড়ানো কেন জরুরি বলুন তো? যাতে করে আগামীতে যখন আপনাকে চাপ দেওয়া হবে, আশপাশের মানুষগুলো যেন বলে যে না উনি নেবেন না, নেবেন না, আপনারা কেন চাপ দিচ্ছেন। হ্যাঁ, অন্তত এইটা পাড়া প্রতিবেশীদের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে। নইলে পাড়া প্রতিবেশীরাই যদি আপনাকে এক ঘরে করে দেয়, তাদের মগজ যদি ধোলাই করা সম্ভব হয়ে যায়, মানে আপনি যদি তাদেরকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীরাই আপনার ওপরে ঝাঁপিয়ে পড়বে। প্যানিক কাকে বলে? পাশে পাবেন না কাউকে, আইন দিয়ে হবে না এখানে, অনেক ক্ষেত্রে আইন দিয়ে হয় না, ফেস করতে হয়। তাই বারবার বলছি জনসংযোগ বাড়ান, শুধু নিজের এলাকাটাকেও মানুষের বিশ্বাস অর্জন করুন যে আপনি তাদের ভালো চাইছেন বা আপনি বিচ্ছিন্ন নন। নইলে কিন্তু সামনে এখনও আমরা কিছু দেখিনি, বারবার করে কেন বলি, আমরা সত্যি এখনও কিছু দেখিনি। যাই হোক, তাহলে কি হবে? আপনারা যাদের সন্তানরা স্কুলে পড়ে, এই মাধ্যমিক পরীক্ষা মিটে যাওয়ার পরই সেখানে গিয়ে কিন্তু আগে থেকে আগাম লিখিতভাবে জানিয়ে দিয়ে আসবেন যে আমরা জানতে পেরেছি বাজেটে 9 থেকে 14 বছরের কিশোরীদের সার্ভিক্যাল ক্যান্সার বা এইচপিভি ভ্যাকসিন স্কুল থেকে দেওয়া হবে, স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হবে, এরকম আমরা জানতে পেরেছি, সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। তাই আমি আগাম অনুরোধ জানাচ্ছি যে আমার অনুমতি, লিখিত অনুমতি ছাড়া, অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া
যেন এটা আমার সন্তানকে বা আমার কিশোরী মেয়েটিকে প্রদান করা না হয়, এই মর্মে আমার ইতিমধ্যেই কিন্তু ড্রাফট আছে, আমি ফেসবুকে দিয়েছিলাম, দরকার হলে আরও একটা ড্রাফট বানিয়ে দেব। আপনারা তৈরি থাকুন। মাধ্যমিক পরীক্ষার পরে যারা নিতে চাইছেন না তারা কিন্তু তৎপর হন, কারণ যে কোনো দিন হঠাৎ করেই কিন্তু এগুলো এখন হবে, ঠিক আছে? তখন দেখা গেল আপনি ব্যস্ত, আপনি জানতে পারলেন না, বা কিছু আগে থেকে, বা যিনি প্রিন্সিপাল আছেন বা হেডমাস্টার আছেন বা হেডমিস্ট্রেস আছেন তিনিও বলবেন যে হ্যাঁ আপনি তো আগে বলেছিলেন একবার, সেটা তো হারিয়ে গেছে। হ্যাঁ, আগে আপনি এমএমআরের বেলায় বলেছিলেন বটে, কিন্তু আমি ভেবেছিলাম যে এটা নেবেন, এমএমআর নেননি, ঠিক আছে, এইচপিভিটা তো জরুরি, ওই যে সব মরছে টরছে, তাই আপনি আপনার মেয়েকেও দিয়ে দিলাম। তখন কী করবেন? তাই আগাম কিন্তু যদি নিতে রাজি না হন, এবং এটা কিন্তু পরিষ্কারভাবে অস্ট্রেলিয়াতে দেখবেন, আমি আপনাদের ফরম্যাট পাঠিয়ে দেব, লিঙ্ক হিসেবে দিয়ে দেব। অস্ট্রেলিয়াতে ওই ভ্যাকসিন আগেও দেওয়া হয়েছে, জানেন তো, এটা আমাদের দেশে এইচপিভি ভ্যাকসিন ট্রায়ালও হয়েছিল, গুজরাটে হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে, তেলেঙ্গানায় কত মারা গিয়েছিল, এসব নিয়ে বিভিন্ন তথ্যও কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি। তো সেই অস্ট্রেলিয়াতে কিন্তু পরিষ্কার করে বলা আছে অভিভাবকদের কনসেন্ট, লিখিত রিটেন কনসেন্ট চাই, নইলে কিন্তু ওখানে দেওয়া যায় না। আর আমাদের তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গিনিপিগ এক ধাসে দিয়ে দাও, গুঁজে দাও, তাই তো? কিন্তু আমরা যারা লড়াই করছি তারা তো গিনিপিগ নই না, আমরা তো গিনিপিগ হতে অস্বীকার করেছি, তো তাই আমরা কেন সেটা মানব, তাই না? তৈরি থাকুন, এ একটা। এবং গ্রামে গঞ্জে শুধু নিজের সন্তানকে বাঁচালে হবে না, নিজে বাঁচলে হবে হবে না, আশপাশের মানুষকে বোঝাতে থাকুন যতটা সম্ভব। আর হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে বলছেন এ নিয়ে ভিন্ন লাইভ করব, এ সদ্যজাত যে জন্মানো তারা তো অনেকেই দেখছেন আমি ছবি দিই, মানে তারা নেননি, কোনো অমৃতই তারা নেননি, তারা এখনও সুস্থ আছেন। তো সেই ক্ষেত্রে এমন অনেক অভিভাবক বলছেন যে তারা বার্থ সার্টিফিকেট করাতে চাইছেন না, মানে জন্ম পত্রিকাও করাতে চাইছেন না, কিছুই করাতে চাইছেন না, মানে একদম আগেকার যুগে যেরকম হতো সেরকম করতে চাইছেন। তো এই নিয়ে লাইভ করতে, তো আমি এই মুহূর্তে ওটা করছি না, এই কারণেই সবাই এটা করতে পারবেন না, কতিপয় মানুষ এই রকমভাবে করতে পারবেন, তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে নেব, সেটাই ভালো হবে। কারণ এই মুহূর্তে ওই কিছু মানুষ তো তারা করছেনই, মানে এই ব্যাপারে জীবনযাপন করার কথা ভাবছেন, এবং এই ব্যাপার টোটাল কন্ট্রোলের এগেনস্টে গিয়ে টোটাল যেমন সন্তানের কোনো কিছুই কাগজপত্র করাতে চাইছেন না। এটা একটা বৈপ্লবিক ব্যাপার, রীতিমতো বৈপ্লবিক ব্যাপার, তো এটা তো আগামীতে আমাদের করতেই হবে। কিন্তু এই মুহূর্তে এইচপিভি, ডেঙ্গু, এটা আমাদের মানে এগুলোকে মানুষকে সচেতন করা অনেক বেশি জরুরি, কারণ এটা আমাদের কোটি কোটি মানুষকে অ্যাফেক্ট করবে। তো আর তাই এই রকম যারা করতে চাইছেন তাদের সঙ্গে আমি আলাদা করে কথা বলবো, তারা কিভাবে এটা করতে চাইছেন, এবং এতে করে তারা যদি এরকম করেন তাদের কি কি ফেস করতে হতে পারে আগামীতে, সেটা তাকে জেনে নিয়ে মানসিক প্রস্তুতি রেখে লড়াইটা করতে হবে। ইটস নট অ্যান ইজি ফাইট, ইটস এ টাফ ফাইট। তো তো সেটা তাদের জন্য আমি নিশ্চয়ই আলাদা করে বলবো, কিন্তু এই লাইভটা তো উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জন্য করি, তো সেখানে এই বিষয়টা আনছি না। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে 61%, যেটা আমি বলেছিলাম যে উইজডম আগেই গেছে, নলেজও অস্তগামী, এখন শুধু স্কিল। হ্যাঁ, তো মনে রাখতে হবে, আমি এ নিয়ে ভিন্ন আমার ভিডিও আছে, কোন স্কিল করলে আপনি সারভাইভ করবেন। যে স্কিল, যে কাজগুলোকে আপনি স্কিল বলে মনে করেন, সেগুলো যদি সহজেই এআই দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে কিন্তু আগামীতে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এখনই নয়, দেরি আছে, কিন্তু এক ধরনের বিপদ তো আছেই, কারণ প্রভুরা এআইকে ব্যবহার করবে, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে ব্যবহার, এবং ছাঁটাইও সেভাবে কিন্তু চলছে। তাই সবসময় প্রতিবাদে থাকুন, সচেতন থাকুন। তো এইখানে যখন কি হলো, ঠিক আমি যেটা বলেছিলাম, যেটা বিগত আর্থিক বছরে প্রায় 6,500 কোটি টাকা এরকম ছিল, সেটা এক ধাক্কায়, মানে ইউজিসি গ্র্যান্ট আর কি, আর্থিক যেটা দেওয়া হয়, ফান্ডিং করা হয়,
সেটা কত দাঁড়িয়েছে এখন? 2,500 কোটি টাকা। ভাবতে পারেন, 6,300 না এরকম কোটি টাকা থেকে কমে কাটছাঁট করে 2,500 কোটি টাকা, অর্থাৎ 61% বাজেট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা আমাদের উচ্চশিক্ষার একটা স্তম্ভ, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তম্ভ, যেটা নিয়ন্ত্রক, তাই তো? তো সেইখানে ইউজিসিতে এত কম টাকা দেওয়া হলো কেন? এখান থেকে কি আপনারা বুঝতে পারছেন না? আগামীতে অধ্যাপনা মানে অধ্যাপক নিয়োগ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ছাত্রছাত্রী ভর্তি, এই যে একাডেমিক যেগুলো এখন যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর ভবিষ্যৎ। আমি কিন্তু দ্বিতীয় খণ্ডে জাতীয় শিক্ষানীতির ওপর একটি বিস্তৃত আর্টিকেল আছে, প্রায় 50 পাতার একটি আর্টিকেল আছে। তো সেইখানে কিন্তু আমি বিস্তারিতভাবে এগুলো লিখেছি যে কি হতে চলেছে। সেটা 2020 সালের লেখা, 2021 সালে বইটি বেরিয়েছিল। তো তো সেগুলো কিন্তু এখন এক এক করে ইমপ্লিমেন্ট হচ্ছে, আমি বহু আগেই বলেছি। অর্থাৎ অ্যাকাডেমিক্সটাকে পুরো শেষ করে দেওয়া হবে। এই সাবজেক্টগুলো প্রচলিত যে প্যাটার্নে যে সাবজেক্টগুলো চলে আসছিল, ওরাই চালু করেছিল এই শিক্ষা ব্যবস্থা, মগজ ধোলাইয়ের জন্য ওরাই চালু করেছিল। কিন্তু সেই প্রয়োজনটা মিটে গেছে। মিটে যাওয়ার পরে ওরা ভাঙাগড়া করছে, এবং ভাঙাগড়ার কারণে শিক্ষা বা লার্নিংয়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অংশ, অন্তত 60 থেকে 70% তারা মানে ই লার্নিংয়ের ওপরে জোর দিচ্ছে, অর্থাৎ এআই বেসড লার্নিং এবং অনলাইন বেসড লার্নিং। ক্লাসরুম কোচিং নয়, ক্লাসরুম এডুকেশন নয়। মাইক্রোসফটের সঙ্গে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার তথা ভারত সরকারের বিভিন্ন রাজ্য, তারা কিন্তু অলরেডি মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। এ নিয়ে আমার আগেই ভিডিওতে বা লেখালেখিতে বলেছি। অর্থাৎ মাইক্রোসফটের সঙ্গে একযোগে এই সরকার পিপিপি মডেলের নাম করে, আসলে বেসরকারি হাতেই দিয়ে দেওয়া হবে নাম করে, কিন্তু উচ্চশিক্ষা বিশেষ করে প্রাইমারিতে এখন সরাসরি করতে পারবে না, সময় লাগবে, কিন্তু যত উচ্চ তত কিন্তু বৌদ্ধ, হ্যাঁ, মানে যত উপরে আপনি আছেন এই তো সমস্যা এবার বুঝতে পারবেন, মানে ওই যে ব্র্যান্ডিং আর কি। তবে হ্যাঁ, টপ লেভেল বাদ দিয়ে, বারবার বলেছি, সর্বক্ষেত্রেই টপ লেভেলদের ছাড় আছে, কারণ তারা পলিসি মেকিং করেন। সেখানে তো রোবট বসাতে পারবে না, তাই না? আইএএস অফিসার যিনি পলিসি রূপায়ণ করছেন, তিনি সেখানে কি রোবট বসিয়ে দেবে না, তাই না? এবং সেখানে তো হিউম্যান ডিসিশন তো নিতেই হয় সেসব। অর্থাৎ টপ লেভেল যেগুলো, ব্যুরোক্রেসি বলুন, মিডিয়া বলুন, যে টপ লেভেলগুলো আছে সেগুলো আনটাচ থাকবে, এআই এর দ্বারা আনটাচ থাকবে এই মুহূর্তে। তো যাই হোক, তাহলে এই শিক্ষা ব্যবস্থা ওরাই তৈরি করেছিল মগজ ধোলাইয়ের জন্য। তাই দেখবেন এই শিক্ষা ব্যবস্থার ফসল হিসেবেই তো মানুষ এত ভয় পেল না। যদি আপনারা হাহাকার করছেন, কষ্ট পাচ্ছেন যে এই শিক্ষা ব্যবস্থার রসাতলে গেল, বেকার এত যোগ্য যুবক যুবতী তারা বিএড করে বসে আছে, তারা এমএড করে বসে আছে, তারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না, এ কী চলছে, এসব হাহাকার করছেন। তো তারা এমন একটা ব্যাপার দেখাতে চাইছেন যে শিক্ষা ব্যবস্থা দারুণ চলছিল, খুব সুন্দর চলছিল। ব্যাপারটা এরকম নয়। কারণটা কি, খেয়াল করে দেখুন, এই শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিন্তু ওরা প্যানিকটা তৈরি করতে পারলো। যারা মুখে ডবল মার্কস পড়ে মানুষগুলো গুঁজেছে, ভয় পেয়েছে, তারা তো শিক্ষা ব্যবস্থারই ফসল। এবং দেখবেন খেয়াল করে, যারা উচ্চশিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় পোস্টে আছেন, তারাই বেশি ভয় পেয়েছেন। অর্থাৎ যত বেশি শিক্ষিত তত বেশি স্বার্থপর, তত বেশি ভীতু। তাহলে যে শিক্ষা ব্যবস্থা এতদিন চলছিল, তারা তো এইরকম ধরনের মানুষই বানিয়েছে, তাই না? বানিয়েছে তো। আবার ভাববেন না এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই বিদ্যাসাগরের আমলের শিক্ষা ব্যবস্থা, ওটা কিন্তু আলাদা ছিল। সেটা কিন্তু পরবর্তীকালে ভারতের স্বাধীনতার পরে কিন্তু ওই শিক্ষা ব্যবস্থা নেই। হ্যাঁ, কাঠামো তো একই মোরাললেস আছে, কিন্তু অনেক সিলেবাসে এমন কিছু ঢোকানো হয়েছে। যেমন ধরুন ফেমিনিজম এখন যেমন ধরুন লেসবিয়ানিজম ঢোকানো হচ্ছে, এগুলো কেন ঢোকানো হচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা আগে করেছি, আগামীতে আবার করব। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এই শিক্ষা ব্যবস্থার কে কাজে লাগিয়েই কিন্তু ওরা মানুষের মগজ এমন করে ধোলাই করেছিল, তাই মানুষ স্বার্থপর হয়েছিল, ভীত হয়েছিল, জনসংযোগহীন হয়েছিল। তাই যখনই লকডাউন করা হলো, সহজেই লকডাউন হয়ে গেল।
গ্রামেগঞ্জে বা ইসলামিক কমিউনিটিগুলোতে কি সহজে লকডাউন করা গেছে? যায়নি। টিকিয়াপাড়ায় পুলিশকে মার খেতে হয়েছে। তো কেন? কারণ ওইসব কমিউনিটিতে এই তথাকথিত এই শিক্ষাটা সেভাবে বিস্তৃত হয়নি, তাই তো? তাই এই শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে, গুঁড়িয়ে যাচ্ছে, এটা বাস্তবতা। আমি বারবার বলেছি গ্রেট রিসেটে এটাই হবে। ওরাই বানিয়েছিল, প্রয়োজন মিটে গেছে, এখন ওরা এটাকে রিপ্লেস করবে এআই বেসড এডুকেশন সিস্টেম দিয়ে। তাই এত এত কম অ্যালোকেশন করছে, বাজেটে এত কম টাকা দিচ্ছে, তাই তো? কারণ এআই হয়ে গেলে এত মাইনে দিতে হবে না, ঘরবাড়ি লাগবে না, বিল্ডিং বানাতে হবে না, ক্লাসরুম বানাতে হবে না, সব তো অনলাইন হয়ে যাবে, তাই তো? তাই এত খরচ কেন দরকার? কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু এরকম হাহাকার করার আগে একবার ভাববেন এই শিক্ষা ব্যবস্থা যাচ্ছে মানে যে বিশাল কিছু লস হচ্ছে আপনার, এমন নয়। হ্যাঁ, অনেকের চাকরি বাকরি হচ্ছে না, এটা তো প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু শিক্ষা ব্যবস্থার মহিমা গুণকীর্তন করবেন না। কারণ এই শিক্ষা ব্যবস্থাই মানুষকে ভীতু, স্বার্থপর, প্যানিকগ্রস্ত বানিয়েছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, মুখে ন্যাকড়া বাঁধতে ডবল ট্রিপল ন্যাকড়া বেঁধেছে মানুষ। শিক্ষিত মানুষ যত শিক্ষিত তত ন্যাকড়া বেঁধেছে, বেঁধে ভাইরাস আটকেছে বলে একটা তৃপ্তি নিয়ে ঘুরে বেরিয়েছে, তাই তো? তো তাহলে এই শিক্ষা ব্যবস্থার কী দাম? কোনো কানাকড়ি দাম নেই আমার কাছে। যে শিক্ষা ব্যবস্থা উইজডম দিতে পারে না, প্রজ্ঞা দিতে পারে না, মানুষের পাশে মানুষ দাঁড়াতে শেখায় না, মানুষের পাশের মানুষটি খেতে পাচ্ছে কি না, তার বাড়িতে হাঁড়িতে ভাত চড়েছে কিনা সেই খবর নিতে বলে না, সেই শিক্ষা ব্যবস্থার কি দাম বলুন তো? আমার কাছে কোনো দাম নেই। ভাঙছে ভাঙুক, তার যেটা আসছে সেটা কি ভালো হবে? মোটেই নয়, ওটা আরও খারাপ হবে। চিরকাল দেখুন না যা হচ্ছে, সভ্যতা যত এগিয়েছে, সিস্টেম যা যা এসছে তা তো আরও বেশি করে খারাপ হচ্ছে। আমি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটি বিষয় আলোচনা করার কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে না, পরবর্তী লাইভে দেখব। অনেকেই এনআরসির ব্যাপারে আবার মতামত জানতে চেয়েছেন। কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে আমাদেরকে, একটা ব্যাপার তো আপনারা জানেন। সিএএ হয়েছিল, তাই তো? মানে ওই যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল, সিএবি, তারপরে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? সিএএ, তারপরে সেখানে আপনারা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেক কবি সাহিত্যিক, অনেকের প্রিয় জয় গোস্বামী নামক কবি, তাঁকেও দেখা গিয়েছিল কা কা ছি ছি, কা কা ছি ছি করতে করতে। তো ব্যাপারটা ওরকম না? ওখান থেকেই তো। হ্যাঁ, তারপরে তো এনআরসি। তো এসব তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছেই স্বাভাবিকভাবেই। তো এ বিষয়ে আমি এবং বলা হচ্ছে অনেকেই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মানুষকে, খুব খারাপ অবস্থা হবে। তো তাদের আমি শুধু সংক্ষেপে এইটুকু বলবো, তারপর আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই যাব এক সময়। আমরা কি কনসেন্ট্রেশন ক্যাম্পে নেই? আমরা কি কনসেন্ট্রেশন ক্যাম্পে নেই? মানুষকে জবরদস্তি ভ্যাকসিন নিতে বলা হয়েছে এবারে, জবরদস্তি। সেটা কি কনসেন্ট্রেশন ক্যাম্প নয়? কনসেন্ট্রেশন ক্যাম্পের সংখ্যা কাকে বলে? শুধু একটা জায়গায় আপনার বাড়ি থেকে তুলে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, সেটা কনসেন্ট্রেশন ক্যাম্প? একটা ওয়াইডার অ্যাঙ্গেলে ভাবতে হবে না আমাদেরকে? আপনি নেবেন না, আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের ব্যাপার, এটা সংবিধানে বলা আছে, সুপ্রিম কোর্ট বলেছে। তা সত্ত্বেও আপনার চাকরি চলে যাবে, ট্রেনে উঠতে পারবেন না, অমুক করতে পারবেন না, বাইরে যেতে পারবেন না। তো এগুলোর জন্য যখন গুঁজে দেওয়া হলো, সেটা কি কনসেন্ট্রেশন ক্যাম্প হলো না? তো সে ব্যাপারে আপনাদের কি মতামত? অনুগ্রহ করে যদি আমাকে একটু জানান, জানতে চাই। আমি এগুলো জানার পরেই তো বিস্তারিত লাইভে বলবো যে কেন কনসেন্ট্রেশন ক্যাম্পটা কীরকম হয়। শুধু ওটা কি হবে যখন ওই আলাদা করে নিয়ে চলে যাবে, ওটাই যে কাগজপত্র দেখাতে পারলেন না, নিয়ে চলে গেল? তো তার আগে যদি আমাদের এরকম করে আমাদের মরতে থাকি আমরা আর কি, তো এই ধরনের ব্যাপারটা, এই যে আরও প্যান্ডেমিক, এই যে এইচপিভি ফ্রিতে দেওয়া হলো, 9 থেকে 14কে গোঁজানো হবে, অনেকে না চাইলেও স্কুল থেকে নাম কাটানোর ভয় দেখানো হবে। তো এটা কি কনসেন্ট্রেশন ক্যাম্প নয়? সে বিষয়ে আপনাদের কি বক্তব্য? অনুগ্রহ করে জানান। জানতে ইচ্ছে করে। তো এই বিষয়টি, মানে এই কনসেন্ট্রেশন ক্যাম্প যার মধ্য দিয়ে আমরা আছি এখনো, জবরদস্তি ভ্যাকসিনেশন ঘুরিয়ে
যেটা আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল স্লেভারি, লিঙ্কের পর লিঙ্ক করতে দিতে মানুষকে করতে হচ্ছে, অপ্রয়োজনীয়, সবসময় একটা চাপে রাখা, মাইন্ড গেমের মধ্যে রাখা, সব সময় চাপে রাখা। তো এটা কি কনসেন্ট্রেশন ক্যাম্প নয়? মানুষকে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন অন্যরকম সামাজিক সুবিধে বন্ধ করে দেওয়া হবে এই ভয় দেখিয়ে ভ্যাকসিন নিতে বাধ্য করা, এটা কি কনসেন্ট্রেশন ক্যাম্প নয়? তো এই বিষয়ে কি এটা আপনারা জুড়ে দিয়েছেন তো আপনাদের এজেন্ডাতে? তাহলে নিশ্চয়ই আমি আমন্ত্রিত হলে যাব। আমি ব্যাপারটা আমি বললাম না, কমপ্লিট প্রতিবাদ চাই, মানে খণ্ড খণ্ড নয় আর কি। এই বিষয়ে আমি আগের লাইভে বলেছি, খণ্ডিত প্রতিবাদ মানেই কিন্তু একটা আমি অন্য রকমের গন্ধ পাই, মার্জনা করবেন, অন্য রকমের গন্ধ পাই। দেখবেন ওই যে বাঙালি অবাঙালি একটা প্রতিবাদ হয়, সেখান থেকেও প্রতিনিধি এসেছিলেন না আমার, যাই হোক সেটা আমি আগে বলেছি। তো ওখানেও দেখবেন এই যে বিষয়টা বললাম, কনসেন্ট্রেশন ক্যাম্প, এই যে ভ্যাকসিনেশন থেকে শুরু করে এইসব, এই যে একটার পর একটা আবার আসছে, সেগুলো নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই, শুধু বাংলায় বাঙালি বললে, আরে বলতে হবে বাংলা, ভালো কথা বলুন। আরে বাঁচলে তো সুস্থ থাকাটা কি জরুরি নয়? ওটাও বলতে হবে না? ওটা বলবেন না, তা আমি যাব না, আমি ওসব ব্যাপারে আগ্রহী নই। খণ্ডিত প্রতিবাদ নয়, আমি বারবার বলেছি সামগ্রিক প্রতিবাদ চাই। কনসেন্ট্রেশন ক্যাম্প যদি হয় ওটা সমর্থনযোগ্য মোটেই নয়, কিন্তু এই যে আমরা জীবনটাকে আমাদের প্রতি মুহূর্তে এইগুলো মধ্যে থাকতে হচ্ছে, এই যে এবার এইচপিভি এসে গেল, এবার মানুষকে কত রকম ভোগান্তির মধ্যে পড়তে হবে। সবাই তো আর আমাদের সঙ্গে যুক্ত নন, তাদেরকে ভয় দেখানো হবে, না নিলে স্কুল থেকে নাম বাদ যাবে। এমএমআর ভ্যাকসিনের পরে কতজন চলে গেলেন আমরা জানি। তো এইগুলো তো কনসেন্ট্রেশন ক্যাম্প না, বড় রকমের কনসেন্ট্রেশন ক্যাম্প। কোটি কোটি মানুষের জীবন, পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো নিয়ে তো কেউ কিছু বলছে না। আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যত প্রতিবাদ এখানে হচ্ছে কম বেশি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো রাজনৈতিক দল জড়িত আছে। কেন্দ্র রাজ্য অমুক 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 তমুক এরকম একটা আমি গন্ধ পাচ্ছি আর কি। কেন পাচ্ছি বলুন তো? আমার নাকটাই কি খারাপ হয়ে গেছে? রাজনৈতিক রঙের একটা ব্যাপার থেকে যাচ্ছে সবসময় এই প্রতিবাদগুলোতে, দেখতে পাচ্ছি। এবং সেখানে একটা মানে আমরা একটা মিছিল মিটিং করতে গেলে ফান্ড পাই না, লাগে তো লোক জমা করা থেকে শুরু করে ফেস্টুন ব্যানার ফ্যানার করা, কত কিছু করা। আর এই লোকগুলো দিব্যি দেখবেন বেশ মানে ভালো রকম, মানে আমি বইমেলাতেও দেখেছি তাদের স্টল টল, তো বিশেষ করে বাঙালি অবাঙালি এসব ব্যাপার ট্যাপারে আর কি, এই পক্ষ ও পক্ষ বেশ ভালো ভালো রকম মানে রমরমিয়ে চলছে। তো ফান্ডিং কোথা থেকে আসছে? আমি তো বারবার বলি, অর্থনীতি বলশেবিক বিপ্লব পেইড রিভলিউশনারি দিয়ে করানো হয়েছিল। দে আর পেইড প্রফেশনাল রেভলিউশনারি, তথ্য আছে। আবেগের বিপ্লব ছিল না, ওটা প্ল্যান্ড রেভলিউশন ছিল, যার উচ্ছেদের জন্য। তো যাই হোক, তাহলে খণ্ডিত প্রতিবাদ হলেই, আমি এটা এখন আলোচনা করলাম না, আমি খুব সংক্ষেপে আমি মূল জায়গাটা রাখলাম মাত্র। পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব, কারণ এটা তো সমর্থনযোগ্য নয়। শুধু এইটুকু ভাবতে বলবো, যদি কারোর কাছে তথ্য থাকে, এই যে লড়াইগুলো প্রতিবাদগুলো হচ্ছে, সেটা এনআরসি হোক বা অন্য প্রতিবাদ হোক, মানুষের জন্য যে প্রতিবাদগুলো হচ্ছে, সেই প্রতিবাদগুলোতে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা আমি বললাম, তার বিরুদ্ধে প্রতিবাদ আছে কি না, যদি থাকে এবং সমান গুরুত্ব দিয়ে প্রতিবাদ করা হয় যে না, ভ্যাকসিনের কনসেন্ট্রেশন ক্যাম্পও আমরা মানছি না, ওটা আইনের বিরুদ্ধে, কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, এভাবে চাপিয়ে দেওয়া যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়াটাও জানাতে হবে মিডিয়াকে, ইউরোপ আমেরিকায় কেন মানুষ নিচ্ছেন না, কেন অনীহা, সেটাও জানাতে হবে, ট্রায়ালে কি হয়েছিল অন্ধ্রপ্রদেশে, গুজরাটে, সেটাও জানাতে হবে। এরকম দাবি যদি তুলে থাকেন, তাদের সনদে থাকে, তাদের ব্রশিওরে থাকে, আমি চোখে পড়েনি, আমার
চোখ তো অনেকেই বলেন আমি এখন এক চোখো হয়ে গেছি, যদিও আমি দু চোখই আছি আর কি। এদিক ওদিক দুদিকটাই দেখি, আপনাদেরকে বলি এটাই ভালো হবে, এই হবে, খারাপ হবে, দুটো দিকই, যেটা আপনাদের ভালো লাগবে সেটা নেবেন, অসুবিধে কী আছে। কিন্তু আমি দেখতে পাইনি, তো অনুগ্রহ করে যারা আমার কাছে একাধিক মানুষ দেখা করতে এসেছেন এ ব্যাপারে বলেছেন, তো আবার বলছি আমি ভিন্ন লাইভ করব, অবশ্যই এ বিষয়ে আলোচনা করব তথ্যসহ। কিন্তু তার আগে আমি দেখতে চাইব যে এই কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে তাদের কি ভূমিকা আছে, তারা কি বলছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, শুভরাত্রি।